পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন থ্রিলার সম্রাট মোহাম্মদ নাজিমুদ্দিন রচিত মার্ডার মিস্ট্রি কেউ কেউ কথা রাখে। আমরা ইতিপূর্বে বইটির 4টি পর্ব প্রকাশ করেছি। আজকে শুরু করছি 5ম পর্ব। বয়স বাড়ছে, স্মৃতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিছু কিছু ঘটনা চিরতরের জন্য মুছে গেছে আমার স্মৃতিভাণ্ডার থেকে। কিছু ঘটনা, ছবি অস্পষ্ট হয়ে উঠছে দিনকে দিন। এটা খুবই পীড়াদায়ক, বিশেষ করে আমার মতো 50 পেরোনো কোনো নিঃসঙ্গ মানুষের কাছে এটা যেন নিঃস্ব আর রিক্ত হয়ে ওঠার মতোই একটি ব্যাপার। এই বয়সে পুরনো স্মৃতিগুলোই একমাত্র অবলম্বন হয়ে ওঠে। যেটা আপনি ভুলে গেছেন সেটা নিয়ে কোনো খেদ থাকবে না, কিন্তু অস্পষ্ট স্মৃতির মতো বিভ্রান্তিকর কিছু নেই। এটা যেন অর্ধেক পড়া গল্পের মতো, কিংবা এমন একটি বই পড়ে আবিষ্কার করলেন যার শেষ কয়েকটি পৃষ্ঠা নেই, অথবা মাঝখানের কিছু পাতা ছেঁড়া, কিছু লাইন অস্পষ্ট। বিকেলের দিকে হায়দার ভাইকে খুবই মনমরা হয়ে থাকতে দেখে ভেবেছিলাম ভাবির সাথে তার ঝগড়াঝাটির পর্বটি বোধহয় দীর্ঘ হয়েছে। না রে ভাই, কারণটা জিজ্ঞেস করলে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন তিনি, ঝগড়া হয়নি। তাহলে মুখটা এমন করে রেখেছেন কেন? ঘটনা কি? আমার মুখের দিকে তাকালেন এস এম হায়দার। কালকে সিরাজ শিকদারকে পুলিশে গ্রেপ্তার করেছিল, জানো তো? মাথা নেড়ে সায় দিলাম আমি। এটা আমাদের থানা কেন, সারা দেশের মানুষ জেনে গেছে এতক্ষণে। কুখ্যাত বিখ্যাত যেভাবেই দেখা হোক না কেন, সিরাজ শিকদার আর তার সর্বহারা পার্টি তখন বেশ আলোচিত। একটু আগে খবর পেলাম ওরা ওকে মেরে ফেলেছে। কি? আমি বিশ্বাস করতে পারলাম না। কারা মেরেছে? ওরা। ওরা বলতে হায়দার ভাই যাদের ইঙ্গিত করছেন সেটা আমি ভালো করে জানি। সত্যি বলতে দেশের মানুষের কাছে ওরা বেশ ভালোভাবেই পরিচিত ছিল। সরকারের লোকজন, আইনত বৈধ ও রক্ষাকারী বাহিনী। এজন্য আপনি এরকম মুখ ভার করে রেখেছেন? আমি একদম নিশ্চিত ছিলাম এটাই একমাত্র কারণ নয়। এই ঘটনার পর শেখ সাহেব পার্লামেন্টে দাঁড়ায় কি বলেছেন জানো? না তো। কোথায় সেই সিরাজ শিকদার? একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কয়েক মুহূর্ত চুপ থেকে আমি যুক্তি হাতড়ে বেড়ালাম। দেখেন, শিকদারের পার্টি বঙ্গবন্ধুর দলের অনেককে খুন করেছে, সরকারকে অনেক ডিস্টার্ব করেছে। এটা নিশ্চয় আপনি অস্বীকার করবেন না? আমার কথা শুনে মাথা দোলালেন হায়দার ভাই। ব্রাদার, ব্যাপারটা তুমি এভাবে জাস্টিফাই করো না। লোকটার এসব কর্মকাণ্ডের জন্য পুলিশ তো তাকে গ্রেপ্তার করেই ছিল। চাইলে খুব ভালোভাবেই তার বিচার করা যেত। সেটা না করে এভাবে আক্ষেপে মাথা দোলালেন তিনি। তাহলে কোর্ট কাছারি রেখে লাভ কি? আমাদেরই বা কি দরকার? ওরা তো আছেই, ধরে ধরে নিয়ে আসবে আর ঠাস ঠাস বিচার করে দেবে। এই কথার বিরুদ্ধে কোনো যুক্তি খাটে না। হায়দার ভাইয়ের দূরদৃষ্টি নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। সিরাজ শিকদারকে যদি জেলে ভরে বিচার করতে শুরু করত, তাহলে তার পার্টির লোকজন আরো বেশি খুন খারাপি শুরু করে দিত। গুরুত্বপূর্ণ কাউকে জিম্মিও করতে পারত, নেতাকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্যে। সে কারণেই বোধ হয়। আবারও মাথা দোলালেন হায়দার ভাই। এটা তো তোমার আশঙ্কা, ভয়। তাই বলে কি তুমি এরকম কাজ করে ফেলবে? এভাবে যুক্তি দিয়ে সব ধরনের খুন খারাপি আর অপরাধকেই জাস্টিফাই করা যাবে? এসব যুক্তিকে বহু আগে খনাবিবি সুন্দর করে বলে গেছে। একটু থেমে আবার বললেন, খলের ছলের অভাব হয় না। টেবিলের উপর ঘুষি মেরে আবার তিনি বললেন, এটা স্বাধীন দেশের জন্য মোটেও ঠিক না। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে কিচ্ছু হবে না। কোনো মন্ত্র আর তন্ত্র কাজ করবে না, সব মুখ থুবড়ে পড়বে। আমার শেখ সাহেব যত বড় নেতা হোক না কেন, তিনিও পারবেন না। কি পারবেন না? তিনি যেটা চাইছেন সেটা করতে। কথাটা আমি মেনে নিতে পারলাম না। এই সামান্য একটা ঘটনা থেকে আপনি এত বড় কিছু বলতে পারেন না। এই হলো সমস্যা, বলে উঠলেন হায়দার ভাই। তোমরা ভাবো আলুর বস্তা ফুটো করে একটা আলু বের করে নিলে কি আর এমন ক্ষতি?
একটা আলু বের করে নেওয়া মানে সব আলু বের করার রাস্তা তৈরি হয়ে গেল, এটা বুঝতে হবে। আমি আর যুক্তি দিলাম না, দিলেও কাজ হবে না জানতাম। আবারও ওই সময়কার স্মৃতিগুলো হাতড়াতে শুরু করলাম। বেশ বেগ পেতে হচ্ছে আমাকে। হলপ করে বলতে পারছি না যেটুকু মনে আছে সেটুকু ঠিক তখনকার ঘটনা নাকি তার আগের। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। সাধারণত আমাকে কেউ সকালের দিকে ফোন করে না, আর যদি কেউ করে সেটা তপুই করবে। এই তপু হলো আমার প্রকাশক সালসাবিল আহমেদ। সমবয়সী বলে কাজ করতে করতে আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে একদমই সময় লাগেনি। স্মৃতি হাতড়ানো বাদ দিয়ে ফোনটা তুলে নিলাম। রিডিং গ্লাস ছাড়া আমার আনস্মার্ট ফোনের ছোট্ট ডিসপ্লেতে ভেসে ওঠা কলার আইডি পড়তে গিয়ে হিমশিম খেলাম। ফোনটা একটু দূরে নিয়ে দেখার চেষ্টা করলাম আমি। রামজিয়া? সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলাম। হ্যালো। আমার মুখে যে চওড়া হাসি ফুটে উঠল সেটা ফোনের ওপাশে যে আছে সে দেখতে পাচ্ছে না। তারপরও কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাসিটা চেপে যায়। গুড মর্নিং। কখন উঠেছ? ব্রেকফাস্ট করেছ? এই তো একটু আগে করলাম। তুমি? আমি আর্লি রাইজার। 6টার মধ্যে বিছানা ছাড়ি, তারপর হালকা ইয়োগা করে ব্রেকফাস্ট করে নিই। তুমি নিশ্চয়ই দেরি করে ওঠো। ঠিক তা নয়, আসলে আমার কোনো রুটিন নেই। কখনো খুব সকালে উঠে পড়ি, আবার লিখতে লিখতে বেশি রাত হয়ে গেলে পরদিন দেরি করে উঠি। লাস্ট নাইট কি লিখেছ? না, লেখালেখি আপাতত বন্ধ। তোমাকে যেটা পড়তে দিয়েছি ওটা রিটার্ন পেলে ঠিকঠাক করব। চিন্তা করো না, খুব জলদি শেষ করব। লেখাটা পড়ে খুবই ভালো লাগছে, আমাকে আশ্বস্ত করে বলল রামজিয়া। কাল রাত 2টো পর্যন্ত পড়েছি। অনেক দিন পর একটা না এতক্ষণ পড়লাম। একটু বিরতি দিল সে। আসলে লেখাটা না পড়ে থাকতে পারিনি। নিজেদের গল্প বলেই হয়তো। কথাটা শেষ করল না। এত তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে পড়ো। 3-4 দিন পর দিলে হবে তো? 1 সপ্তাহ পর দিলেও হবে, হেসে বললাম আমি। ওকে। তারপর আবারও বিরতি। যে জন্য ফোন করেছিলাম, মিলির এক আত্মীয়কে বলেছি মিনহাজের ঠিকানা জোগাড় করে দিতে। ও নাকি সেলফোন ব্যবহার করে না। ভাবা যায়, এ যুগের একটা মানুষ ফোন ছাড়া থাকে কি করে? কারোর সাথে খুব একটা যোগাযোগও নেই, ঢাকায় খুব কম আসে। ফোন নম্বর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, ঠিকানাটা পেলেও কাজ হবে। আশা করি 2-1 দিনের মধ্যেই জোগাড় করে দিতে পারবো। অফিসে যাবে কখন? জিজ্ঞাসা করলাম তাকে। 10টার পরে যাব। তুমি কি করো সারাদিন? ঘরেই থাকো নাকি বাইরে যাওটাও? ঘরেই বসে লিখি, সপ্তাহ 2-1 সন্ধ্যার পর কখনো আড্ডা দিতে চাই। এই তো। তাহলে কাল বিকেলের পর বাসায় চলে এসো, চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। আজকে সন্ধ্যার পর আমাকে আবার একটা প্রোগ্রামে যেতে হবে। ভালো করে জানি তার কাছ থেকে এমন আমন্ত্রণ পেলে আমি ফিরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, ছোট্ট করে বললাম। আচ্ছা। যেন কোনো কথা মনে পড়ে গেছে তার। আমি যদি তোমার লেখায় কোনো মিস ইনফরমেশন পাই, আফটার অল অনেক আগের কথা, তোমার মেমোরিও খুব উইক। বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এরকম কিছু পেলে নির্দ্বিধায় তুমি কারেকশন করে দিও। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নেই, ঠিক আছে? থ্যাঙ্কস। কারেকশনটা করব কিভাবে? আমি তো এডিটর না, ওরা কিভাবে কারেকশন করে সেটাও তো জানি না। সমস্যা নেই, যে শব্দ বা লাইন কারেকশন করতে হবে সেটার নিচে আন্ডারলাইন করে দিও। তারপর লেখার বাম দিকে যে স্পেস আছে ওখানে ফুটনোটের মতো করে কারেকশনটা লিখে দিলেই হবে। তাই মনে হলো বিস্মিত হয়েছে। এত সহজ? এতটাই সহজ। ওকে, তাহলে কাল বিকেলে চলে এসো, কেমন? আচ্ছা, বাই। একেবারে উচ্ছল তরুণীর মতো করেই বলল কথাটা। 31st নাইটের পর বেশ কয়েকদিন রামজিয়ার সাথে আমার আর যোগাযোগ হয়নি। কিন্তু যখন দেখা হলো তখন আমাদের জন্য সময়টা মোটেও সুখকর ছিল না। ওই দিনের কথা আমি কখনো ভুলব না। আমার মনের গহীনে থাকা সুদৃঢ় বিশ্বাস টলে গিয়েছিল। ভয়ঙ্কর রকমের হতাশায় নিপতিত হয়েছিলাম আমি।
সেই দিনটি যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো খুশিই হতাম। এটাও সত্যি, ভয়াল সেই দিনটি না এলে আজ আমি লেখক হয়ে উঠতাম কিনা সন্দেহ। ওই দিন ছিল খুবই মেঘলা, সকাল থেকে সূর্যের দেখা নেই, যেন আসন্ন বিষদের পূর্বাভাস দেখাচ্ছিল প্রকৃতি। জানুয়ারির শেষে ৩-৪ দিনের শৈত্যপ্রবাহ বইছিল দেশ জুড়ে। থানায় বসে থেকে রীতিমতো আমার দাঁতে দাঁত ঠোকাঠুকি হচ্ছে। পুরনো দিনের দালান, চারিদিকে বড় বড় অসংখ্য দরজা জানালা, শীতের হিম শৈত্য হু হু করে ঢুকে পড়ছে ভেতরে। পুলিশের ইউনিফর্মের সাথে দেয়া পাতলা সোয়েটার সেই শীত কাবু করতে পারার কথাও নয়। আমি জবুথুবু হয়ে নিজের চেয়ারে বসে থানার পাশে টং দোকান থেকে গুড়ের চা এনে খাচ্ছিলাম। হায়দার ভাইয়ের চায়ের কাপটা আমার টেবিলের উপর থেকে তখনও ধোয়া ছাড়ছে। চা আসার আগেই জরুরি একটা দরকারে ওসি সাহেব নিজের রুমে ডেকে নিয়ে গেছেন তাকে। আমি ভাবছিলাম পিরিচ দিয়ে কাপটা ঢেকে দেব কিনা। এভাবে খোলা থাকলে চা ঠান্ডা হয়ে যাবে। হায়দার ভাই আবার ঠান্ডা চা একদম পছন্দ করেন না। আমি চায়ের কাপের উপর পিরিচ রাখতে যাব, অমনি চিৎকার চেঁচামেচি ভেসে এলো ওসির রুম থেকে। হায়দার ভাইয়ের ভরাট কণ্ঠটা চিনতে মোটেও ভুল হবার নয়। চিৎকার করে ওসিকে তিনি গালাগালি করছেন। সর্বনাশ! আমি পিরিচ রেখে ছুটে গেলাম ওসির রুমে। সঙ্গে সঙ্গে আরো কয়েকজন কলিগও ছুটে গেল সেখানে। দরজা দিয়ে ঢুকতেই দেখি অবিশ্বাস্য একটা দৃশ্য। হায়দার ভাই ওসির কলার ধরে তাকে শাসাচ্ছেন। এরই মধ্যে গায়ে হাত তুলেছেন কিনা জানি না। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলি, পেছন থেকে জাপটে ধরে টেনে নিয়ে ওসির ঘর থেকে বের হই। ছাড়ো, ছাড়ো আমাকে! শালার কত বড় সাহস! আমাকে! দম ফুরিয়ে হাঁপাতে লাগলেন তিনি। ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? এসব কি করছেন? থানার কনস্টেবল আর বাকি পুলিশের দলটি হাঁ করে চেয়ে আছে আমাদের দিকে। তারা হায়দার ভাইকে সমীহ করে, তার বদমেজাজের কারণে ভয়ও করে। ওসি সাহেবও তাকে খুব একটা খাটায় না, তাই বলে ঊর্ধ্বতন কর্মকর্তার কলার ধরে তাকে শাসানো। কানে গেল ক্ষিপ্ত আর অপমানিত ওসি নিজের ঘরে দাঁড়িয়ে গজ গজ করে যাচ্ছেন। তার কথায় আমি মনোযোগ দিলাম না, আমার মনোযোগ হায়দার ভাইয়ের দিকে। ঘটনা কি ভাই? আমার দিকে হায়দার ভাই অগ্নিমূর্তি ধারণ করে তাকালেন। পুলিশের টুপিটা খুলে আছাড় মেরে রাখলেন আমার সামনে টেবিলের উপরে। শুয়োরের বাচ্চা! আমি নিশ্চিত ছিলাম গালিটা আমাকে দেননি। আরে কি হয়েছে বলবেন তো? কি হয়েছে? আমার দিকে এমনভাবে তাকালেন যেন তার এই বিশাল ক্ষোভের কারণের মধ্যে আমিও পড়ি। এই শালা আমাকে বলে ইমতিয়াজের জামিন আবেদনের বিরোধিতা যেন না করি। কত বড় সাহস! আমাকে এ কথা বলে! কি? অবিশ্বাসে বলে উঠছিলাম আমি। কথাটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। আমার কাছে সেটা ছিল রীতিমতো অসম্ভব একটা ঘটনা। আপনি এসব কি বলছেন? উনি কেন আপনাকে এটা করতে বললেন? আমার দিকে তাচ্ছিল্য ভরে তাকালেন তিনি। তার এমন চাহনির সাথে আমি মোটেও অপরিচিত ছিলাম না, কিন্তু এর আগে কখনো আমার সাথে এটা করেননি। কেন? তোমার দলের এক নেতা, সেই মহান নেতা স্বাধীন দেশের পুলিশকে হুকুম করেছে এক খুনি ধর্ষকের পক্ষে দাঁড়াতে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার কপালে ভাঁজ পড়ে গেল। বুঝতে বাকি রইল না ঘটনাটা কি। ক্ষমতাসীনদের এমন আচরণ তখন নিয়মিত ব্যাপার ছিল। অনেকেই নিজ দলের চোর বাটপার থেকে শুরু করে মজুদ্দার, চোরাকারবারি, খুনি, ডাকাত সবার মাথার উপরেই বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছিল। এসব করতে গিয়ে তারা তাদের প্রিয় নেতা আর জন্মভূমির কত সর্বনাশ করেছে সেটা যদি বুঝতো। মাত্র স্বাধীন একটি দেশ, অথচ এইসব দেখে অনেকেই বলতে শুরু করেছে পাকিস্তান আমলে নাকি ভালো ছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। সাহস থাকলে নেতাদের কলার চেপে ধরেন না, নিজের ঘর থেকে চেঁচিয়ে বলল ওসি। ফিরে তাকালাম সেদিকে। আমার কলার ধরাটা খুব সহজ। আমাকে শুধু গালাগালি করার মুরুদ আছে। পারলে তাদের বাল ছিঁড়েন গিয়ে, বুঝবো কেমন মুক্তিযোদ্ধা। হায়দার ভাই কথাটা শুনে কিছু বলতে যাবেন, অমনি আমি তার হাতটা ধরে ফেললাম। ভাই, আপনার পায়ে পড়ি, প্লিজ, মাথা গরম করবেন না। টানতে টানতে তাকে থানার বাইরে নিয়ে এলাম। ক্ষুব্ধ এস এম হায়দারকে প্রশমিত করার জন্য একটা সিগারেট বের করে দিলাম, কিন্তু উনি সিগারেটটা হাত নেড়ে সরিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওই শালার ওসি ঠিকই বলেছে,
উদাস হয়ে বাইরের রাস্তার দিকে চেয়ে তিক্ত মুখে বললেন, আমরা পুলিশ, আমাদের কোনো ক্ষমতা নেই, হুকুমের গোলাম আমরা। এই বেলায় চাকরি করার চেয়ে গুলিস্তানে গিয়ে হকারগিরি করা অনেক ভালো। কথাটা নির্মম হলেও সত্য ছিল সে সময়। সত্যি বলতে, আজ এতগুলো বছর পরেও এই কথাটা যেন আরও বেশি সত্য হয়ে উদ্ভাসিত হচ্ছে আমাদের সবার কাছে। কোনো পরিবর্তন নেই, যেন স্থায়ী এক অমানিসা ভর করেছে আমাদের আকাশে। অনেকক্ষণ চুপ করে রইলাম আমরা, কেউ কিছু বললাম না। হায়দার ভাইয়ের দৃষ্টিতে শূন্যতা। আমি মাথা নিচু করে রাখলাম, কারণ আমি সরকারি দলের একজন একনিষ্ঠ সমর্থক। হায়দার ভাই তখনও উদাস হয়ে শূন্যে তাকিয়ে আছেন। যুদ্ধের সময় বহুবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিলাম, এখন মাঝে মাঝে মনে হয় মরে গেলেই ভালো হতো। কথাটা আমার বুকে শেলের মতো বিঁধল। একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করার পর এই কথা বলছেন! সরকারি দলের নেতা খুনির পক্ষে দাঁড়ায়, বোঝো এবার এই দেশের ভবিষ্যৎ কি? আমি কোনো জবাব দিলাম না। তার সাথে সবসময় এসব নিয়ে তর্ক করি, বারবার হেরেও যায়। হায়দার ভাইয়ের মতো মানুষের কাছে হেরে যাওয়াতে আমার একটুও খারাপ লাগে না, কিন্তু নিজের কাছে হেরে যাওয়া যে কি কষ্ট, সেটা যদি কেউ বুঝতো। তাহলে এখন কি হবে ভাই? কথাটা আবারও বললাম তাকে। এছাড়া যেন বলার মতো, জানার মতো আর কিছুই নেই আমার। বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আমার যা করার আমি তা করব। ওইসব হারামখোর নেতাদের হুকুম তালিম করার জন্য দেশটা স্বাধীন হয়নি, আর আমিও নিজেকে তাদের চাকর বাকর মনে করি না। মনে মনে আশান্বিত হয়ে উঠলাম, যাগ্গে হায়দার ভাই তাহলে ওসি কিংবা নেতাদের কথা শুনছেন না। কিন্তু আমার ক্ষমতা খুবই কম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। আমি যত চেষ্টাই করি না কেন, কাজ হবে না। কাজ হবে না মানে? নিরস্ত্র সৈনিকের মতো অসহায় দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ইমতিয়াজ ঠিকই জামিন পেয়ে যাবে। কি? যার পর নাই অবাক হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু আপনি তো বললেন জামিনের বিরোধিতা করবেন। বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। তাতে কি? আপনি জামিনের বিরোধিতা করলেও কোর্ট তাকে জামিন দিয়ে দেবে? উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। দেশটা কেমনে চলছে তুমি মনে হয় জানো না, নাকি ব্লাইন্ড সাপোর্টার হতে হতে সত্যি সত্যি অন্ধ হয়ে গেছো? আমি মোটেও অন্ধ ছিলাম না, তবে হায়দার ভাইয়ের সাথে আমার পার্থক্য ছিল। আমি তখনও পুরোপুরি হতাশ হয়ে পড়িনি। আমার কেন জানি মনে হতো অচিরেই বঙ্গবন্ধু সব গুছিয়ে আনবেন। উনি চেষ্টা করে যাচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। উনাকে ব্যর্থ করার জন্য মাঠে অনেক শক্তিও সক্রিয়। এককালে উনার ঘনিষ্ঠরা জাসদ নামে একটি বিস্ফোড়া তৈরি করেছে। সেই বিস্ফোড়া নিশ্চয় সদ্য স্বাধীন দেশের অঙ্গ প্রত্যঙ্গে গ্যাংরিন সৃষ্টি করতে পারবে না। তাদেরকে সহ সব অপশক্তির বিরুদ্ধে আবারও আমার নেতা জয়ী হবে, ঠিক যেমনটি পাকিস্তানদের বিরুদ্ধে তিনি হয়েছিলেন। আমার মনে হয় এসব খুব জলদি বন্ধ হয়ে যাবে, আস্তে করে বললাম। হায়দার ভাই আমার দিকে মুখ তুলে তাকালেন। মানে এই যে নেতাকর্মীদের উল্টাপাল্টা কাজ কারবার, এগুলো তো চলতে দেয়া যায় না, তাই না? এইসব বন্ধ হয়ে যাবে দেখবেন। আবারও বাঁকা হাসি ফুটে উঠল তার মুখে। যুদ্ধের পর একটা বিধ্বস্ত দেশ পেয়েছেন উনি, নানান সমস্যা, এসব রাতারাতি ঠিক করা যাবে না, একটু সময় দিতে হবে। ব্রাদার, উনি যখন পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে এসে বললেন 3 বছর কিছুই দিতে পারবেন না, সেটা সবাই মেনে নিয়েছিল। কিন্তু এই 3 বছরে পাবলিক কি দেখল? জবাবের অপেক্ষা না করে আবার বললেন, উনার দলের ঘনিষ্ঠজনদের অনেকেই পরিত্যক্ত ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা আর বাড়ি পেয়ে যাচ্ছে। তারা কিন্তু 3 বছর অপেক্ষা করছে না। আমি কোনো তর্ক করলাম না। তর্ক করার মতো অস্ত্রের মজুদ আমার কাছে খুব একটা ছিলও না। সেটা কোনো সমস্যা হতো না যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যেত। আক্ষেপে মাথা দোলালেন এস এম হায়দার। এই একটা জিনিস করতে কিন্তু টাকা লাগে না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বানাতে টাকা লাগে, স্কুল কলেজ বানাতে টাকা লাগে। এটা করতে শুধু দরকার হয় ক্ষমতাসীনদের সদিচ্ছা, আত্মত্যাগ আর দূরদর্শিতা। সেটা কি তোমার দলের মধ্যে আছে? আমি এবারও নিশ্চুপ রইলাম।
সবাই কিন্তু শেখ সাহেব না, তাজউদ্দিন না। হায়দার ভাইয়ের কথাটা যে সত্যি সেটা বঙ্গবন্ধু নিজেও জানতেন। তিনি কি বলেননি তার চারপাশে চাটার দল, চোরের খনি? তাকে আর একটু সময় দিতে হবে ভাই। কথাটা আমার হতাশা ছাপিয়ে বের হয়ে গেল যেন। আরে ব্রাদার, তুমি আমি সময় দিলেই বা কি, না দিলেই বা কি? আমরা হলাম আম পাবলিক, আমরা শুধু তালি আর গালি দিতে পারি। কিন্তু শেখ সাহেবের প্রতিপক্ষরা কি সময় দেবে? বঙ্গবন্ধুর প্রতিপক্ষ জাসদ? হ্যাঁ, রাষ্ট্র চালানো, মানুষকে একতাবদ্ধ করে নতুন স্বপ্ন দেখানো ওদের কাজ না, মনে মনে বলে উঠেছিলাম আমি। কিন্তু তখন কে জানতো পর্দার আড়ালে আরও অনেকে আছে। যাই হোক, আরও অনেক যন্ত্রণা আর স্বপ্নভঙ্গের কথা বলেছিলেন হায়দার ভাই। সেই সব কথা আমার কাছে না ছিল নতুন, না মনে হয়েছিল অযৌক্তিক। আমি চুপচাপ তার স্বপ্নভঙ্গ আর মর্মবেদনার সঙ্গী হয়ে বসে বসে শুনে গেছিলাম শুধু। এই ঘটনার কয়েকদিন পরেই হায়দার ভাইয়ের তুমুল বিরোধিতা সত্ত্বেও ইমতিয়াজ জামিন পেয়ে গেল। আদালতের সিদ্ধান্তে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেছিলাম। অবশ্য হায়দার ভাইকে দেখে মনে হয়েছিল তিনি যেন জানতেন কি হতে যাচ্ছে। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘশ্বাস ফেলে শুধু বলেছিলেন, দেশটা এভাবেই চলছে। আজকের দিনের ক্রিমিনাল রাজনীতিকদের মতো জেল গেট থেকে ফুলের মালা দিয়ে ইমতিয়াজকে বরণ করা হয়েছিল কিনা সেটা আমি জানি না। তবে সে যে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বের হয়েছিল সেটা অনুমান করতে পারি। জেলে ঢোকার আগে সে ছিল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ানো এক ধর্ষক খুনি, কিন্তু বের হয়ে এলো ক্ষমতার বটবৃক্ষ ছায়ায় থাকা পরজীবী হিসেবে। তার কেশাগ্রও যে স্পর্শ করতে পারবো না সেটা বুঝে গেছিল সে। আমার স্পষ্ট মনে আছে, ইমতিয়াজের জামিন পাওয়ার পরদিনই থানায় চলে এলো মিনহাজ। তার আগমন আমার কাছে প্রত্যাশিতই ছিল, ঠিক যেমন প্রত্যাশিত ছিল তার অবিশ্বাস্য চেহারা আর হতবিহ্বল মুখখানি। এটা কিভাবে সম্ভব হলো ভাই? মিনহাজের দিকে তাকানোর মতো সাহস আমার ছিল না। এমনিতেই মনমরা হয়ে গিয়েছিলাম। হায়দার ভাইও কোর্ট থেকে সেই যে চলে গেছেন, আর থানায় ফিরে আসেননি। এই সময়টা নিজেকে বড্ড এতিম বলে মনে হচ্ছিল আমার। থানায় বসে মিনহাজের প্রশ্নের জবাব দেওয়াটা ঠিক বলে মনে করিনি আমি। তাকে নিয়ে বাইরে চলে আসি। হায়দার ভাই জামিনের বিরুদ্ধে আপত্তি জানালেও কোনো লাভ হয়নি। অবশ্য মিনহাজকে আমার আশঙ্কার কথাটা বলিনি। মিলির কেস থেকে হায়দার ভাইকে সরিয়েও দেওয়া হতে পারে। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে এসব শুনে মিনহাজ খুবই উত্তেজিত হয়ে চেঁচামেচি শুরু করে দেবে, কিন্তু অবাক হয়ে দেখলাম বাকরুদ্ধ হয়ে গেল সে। তার থমথমে মুখের দিকে চেয়ে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। বেচারা মাত্র স্বপ্ন দেখতে শুরু করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রীর হত্যাকারীর বিচার হবে, উপযুক্ত শাস্তি হবে। সেই স্বপ্ন বিরাট বড় একটা ধাক্কা খেয়েছে। কোনো অভিযোগ, অনুযোগ কিংবা আক্ষেপ না করে, বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে মিনহাজ চুপচাপ চলে গেল। যাবার সময় আমার দিকে ফিরেও তাকালো না। আমিও তাকে পেছন থেকে ডাকলাম না, চুপচাপ তার চলে যাওয়া দেখে গেলাম কেবল। হায়দার ভাই আর থানায় আসছে না দেখে আমি ভড়কে গেলাম। তিনি কি চাকরি ছেড়ে দিলেন? এই লোকের পক্ষে এমন কাজ করা মোটেও অসম্ভব ছিল না। ভালো করেই জানতাম রুটি রুজি আর ভবিষ্যতের চিন্তা কোনো কিছুই তাকে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারবে না। বাধ্য হয়ে আমি ওই দিন সন্ধ্যার পর তার বাসায় চলে গেলাম। একটা সোয়েটার আর লুঙ্গি পরে তিনি তার দুকামরার ছোট্ট বাসার সামনে একটা পুরনো নিচু দেয়ালের উপর বসে সিগারেট টানছিলেন। আমাকে দেখে নির্বিকার মুখে তাকালেন। সেই মুখে গভীর বিষাদ। তার যন্ত্রণাকাতর মায়াভরা চোখ দুটো এখনো আমি ভুলতে পারিনি। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসতেই আধ খাওয়া সিগারেটটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তখনও তার দৃষ্টিতে শূন্যতা। জামিনই তো হয়েছে, কেসটা তো আর ক্লোজ হয়নি। আধ খাওয়া একটা সিগারেটে একটা টান দিয়ে আস্তে করে বলেছিলাম আমি। আমার দিকে না তাকিয়ে হায়দার ভাই বাঁকা হাসি দিলেন। ধরে নাও এই কেস অলরেডি ক্লোজ হয়ে গেছে, তুমি আমি কেউ কিস্তি করতে পারবো না। প্রতিবাদ করে উঠলাম আমি। আমার বিশ্বাস হচ্ছে না আপনার মতো লোক এত সহজে হাল ছেড়ে দিচ্ছে। দেখি না কি হয়, শেষ পর্যন্ত ফাইট করা উচিত আমাদের। মাথা দোলালেন তিনি।
কোনো লাভ নেই। আমি জানি এরপর কি হবে। একবার যখন ইন্টারফেয়ার করা শুরু হয়েছে, তখন আর এই কেস নিয়ে আমি কোনো আশা দেখছি না। না ভাই, এটা আমি মানতে পারলাম না। আমার মুখের দিকে তাকালেন তিনি। আপনি খুব দূরদর্শী মানুষ, অনেক কিছুই বুঝতে পারেন, কিন্তু এভাবে চেষ্টা না করে একেবারে হাল ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? ঘটনা কোন দিকে যায় কে জানে, সর্বোচ্চ চেষ্টা করে দেখা দরকার না? হায়দার ভাই নির্বিকার রইলেন, যেন বালখিল্য কথাবার্তার জবাব দিতে চাইছেন না। মিনহাজ এসেছিল, আস্তে করে বললাম তাকে। সব শুনে একেবারে পাথরের মূর্তি হয়ে গেল, বেচারার দিকে তাকাতে পারছিলাম না। হায়দার ভাই আবারও ফাঁকা দৃষ্টি দিয়ে চেয়ে রইলেন দূরে কোথাও। এখন আপনি যদি এভাবে হাল ছেড়ে দেন, তাহলে সে কোথায় যাবে বলেন? মেয়েটার চোখ শুধু ভেসে আসছে চোখের সামনে। অনেকক্ষণ পর আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললেন তিনি। বুঝতে পারলাম মিলির কথা বলছেন। মাত্র বিয়ে হয়েছে, নতুন জীবন শুরু করেছে, কত স্বপ্ন কত আশা। একদিন তার ঘর দাপিয়ে বেড়াবে ছোট ছোট বাচ্চা, ওদের মানুষ করবে, ছোট ছোট আঙুল ধরে ধরে পড়তে শেখাবে, কোলে নিয়ে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াবে। কথাগুলো আমাকেও আলোড়িত করলো। নিহত মিলির চোখ দুটো আমিও ভুলতে পারিনি, আজও সেই স্মৃতি জল জল করছে। শোনো, আমি হাল ছেড়ে দেব না। সারা জীবনে আমি এ কাজ করিনি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা করব না। আমি আশান্বিত হয়ে উঠলাম। এই তো আমার হায়দার ভাই, আমাদের অতি চেনা এস এম হায়দার। যদিও জানি কিচ্ছু করতে পারবো না, একটা দীর্ঘশ্বাসের সাথে বললেন তিনি। সঙ্গে সঙ্গে আমার আশার আলো দপ করে নিভে গেল। কিন্তু হেরে যাওয়ার ভয়ে যুদ্ধ করব না, সেটা ভেব না। ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি বিশ্বাস করি না নেতার নামে ওই সব বেজন্মাদের কাছে আপনি হেরে যাবেন, জোর দিয়ে বললাম তাকে। তবে মনে প্রাণে বিশ্বাসও করছিলাম কথাটা বলার সময়। এরকম আরও অনেক কথা বলেছিলাম তখন, সেসব আর বিস্তারিত মনে নেই। তবে পরদিন যে হায়দার ভাই থানায় যোগ দিয়েছিলেন, সেটা নিশ্চয়ই আমার এসব কথার কারণে নয়। আজন্ম লালিত স্বভাব আর চরিত্রই তাকে পরিচালিত করত সব সময়। ওসির কলার ধরে শাসনের মতো কাণ্ড করার পরেও হায়দার ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়নি। আমি নিশ্চিত ছিলাম এটা আমাদের থানার ওসি আলী ইকরাম সাহেবের ঔদার্য ছিল না মোটেও। তবে ঠিক কী কারণে সে পুরো ব্যাপারটা হজম করে ফেলেছিল, সেটাও আমি কখনো জানতে পারিনি। আমার অনুমান, দুটো কারণে এস এম হায়দারকে ঘাটানোর সাহস করেনি ভদ্রলোক। প্রথমত, তিনি একজন সৎ অফিসার, বেতনের বাইরে এক পয়সাও বাড়িতে নিয়ে যাবার কথা ভাবেন না। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ। সার্টিফিকেটধারী বানোয়াট কোনো মুক্তিযোদ্ধা তিনি ছিলেন না। 25শে মার্চ রাতে রাজারবাগ থেকে প্রতিরোধ করার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, যার শেষটা 16ই ডিসেম্বরে। রাজারবাগ পুলিশ লাইনে লড়াই করে বেঁচে যাওয়া হাতে গোনা কয়েকজন তরুণ পুলিশের মধ্যে এস এম হায়দার ছিলেন অন্যতম। তার এই বীরত্বপূর্ণ অবদান পুলিশ বিভাগের প্রায় সবারই জানা। দেশ স্বাধীন হওয়ার পর সরকার তাকে প্রমোশন দিয়ে ঢাকার মতো জায়গায় দীর্ঘদিন পোস্টিংয়ে রেখে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের অনেকেই বড় বড় পদে আসীন হয়েছেন এখন। এসব কারণে সম্ভবত ওসি সাহেব পুরো ব্যাপারটা চেপে গেছেন। সে হয়তো বুঝতে পেরেছিল এস এম হায়দারের বিরুদ্ধে উপর মহলে নালিশ করে কোনো লাভ হবে না। যাই হোক, ওই ঘটনার পর থেকে হায়দার ভাইকে এড়িয়ে চলতে শুরু করলেন ওসি আলী ইকরাম। পারতপক্ষে তার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলতো না। এটাকে আমি স্বাভাবিক বলেই ধরে নিয়েছিলাম। ওই ঘটনার পরের সপ্তাহে একদিন আমার টেবিলে বসে একটা জিডি রেকর্ড করছিলাম। হায়দার ভাই একটা কাজে বাইরে ছিলেন, এমন সময় ওসি আমাকে ডেকে পাঠালো। জিডিটা অসম্পূর্ণ রেখে চলে গেলাম তার ঘরে। আমাকে বসতে বলল ভদ্রলোক। আপনি তো হায়দার সাহেবের ঘনিষ্ঠ লোক। প্রথমে সে এটা বলে কথা বলতে শুরু করলো। আপনার কথা হয়তো শুনবে। একটু থেমে কথাটা গুছিয়ে নিল। ওরে বোঝান, মাথা গরম করে কোনো লাভ হবে না। আমরা হলাম গভর্নমেন্ট সার্ভেন্ট, হুকুম তামিল করাই আমাদের কাজ।
পলিটিশিয়ানদের সাথে বাজাবাজি করে ফল ভালো হবে না, সময়টা কিন্তু খুব ভালোও না। শেষ কথাটা বলে কি ইঙ্গিত করলো সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। অধনস্থদের সাথে মাথা গরম করে যা তা ব্যবহার করে, কিন্তু এই কাজটা সবার সাথে করা যায় না, তাই না? আমি হাঁ করে চেয়ে রইলাম, বুঝতে পারলাম না কি বলবো। তারে বলেন, কথা মতো কাজ করলে ওই কেস থেকে তাকে আমি বাদ দেব না, নইলে কিন্তু আমার কিছু করার থাকবে না। চাকরির মায়া তার থাকতে না পারে, আমার তো আছে নাকি? কথা মতো কাজ করবে মানে স্যার? আমার দিকে এমনভাবে তাকালো আলী ইকরাম যেন নাদানের মতো কথাটা বলে ফেলেছি। আরে, তার সাথে থাকতে থাকতে তো দেখি আপনারও কাণ্ডজ্ঞান গেছে। আমি কাঁচুমাচু খেলাম। একেবারে যে বুঝতে পারিনি তা তো নয়, তবে ওসির মুখ থেকে কথাটা সরাসরি শুনতে চাইছিলাম। ওই কেসটা যে পর্যায়ে আছে সে পর্যায়ে থাকুক, এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। বাকিটা আদালত দেখবে। আসামি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তো করুক, না পারলে ফাঁসিতে ঝুলে মরুক, আমাদের কি? বুঝতে পারলাম ওসি আসলে কি বলতে চাইছে। প্রতিপক্ষ গোল দিতে গেলে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। অন্যভাবে বলতে গেলে ইমতিয়াজ নামের জঘন্য এক ধর্ষক খুনিকে বেকসুর খালাস করে দেবার জন্য পথ করে দেওয়া। একটা কথা মনে রাখবেন, হায়দার যত চেষ্টাই করুক না কেন এই কেসে খুব একটা সুবিধা হবে না। মাঝখান থেকে ঝামেলা বাড়ানো শুধু। কেন স্যার? ইমতিয়াজ তো নিজের মুখে স্বীকার করেছে, তাছাড়া কিছু সাক্ষী প্রমাণও রাখেন। মৃদু ধমক দিয়ে আমাকে থামিয়ে দিল ওসি। বিচার শুরু হলে সে সবকিছু অস্বীকার করবে। আদালতকে বলবে মারের হাত থেকে বাঁচার জন্য স্বীকার করতে বাধ্য হয়েছিল। তার কাছ থেকে জোর করে জবানবন্দিতে স্বাক্ষর নিয়েছে হায়দার। আর ওইসব সাক্ষী প্রমাণ দেখেন কি হয়। আমি বনে গেলাম। থানার ওসি যদি এমন কথা বলে তাহলে ইমতিয়াজকে দোষী প্রমাণ করানো যাবে কিভাবে? হায়দার ভাই শত চেষ্টা করলেও তো কোনো কাজ হবে না। ওকে বলবেন আমার উপর রাগারাগি করে কোনো লাভ নেই, আমার হাত বাঁধা, বুঝলেন? জি স্যার। খুব কষ্টের সাথে কথাটা বলেছিলাম। বিয়ে শাদী করেছে, দুদিন পর বাচ্চা কাচ্চার বাপ হবে, মাথা গরম করে নিজের ক্ষতি করার কি দরকার বলেন? ক্ষতি? আমি যার পর নয় অবাক হলাম কথাটা শুনে। ইমতিয়াজের মতো একজন ধর্ষক খুনি হায়দার ভাইয়ের মতো মানুষের ক্ষতিও করতে পারে? ওই ইমতিয়াজ ছেলেটা খুব খারাপ, ওর সাথের লোকজনও ভয়ঙ্কর। কখন কি করে বসে বলা যায় না। মাথার উপরে আবার এক নেতা আছে, সে তো রাস্তার লোক না রে ভাই। সত্যিকার অর্থেই আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। কি বলবো এসব কথার জবাবে? হায়দারকে বলবেন সে একা যুদ্ধ করেনি, ইমতিয়াজও যুদ্ধ করেছে। কথাটা বলে চেয়ারে হেলান দিলেন ভদ্রলোক। একটু ছাড় তো সেও পেতে পারে, তাই না? ওসির রুম থেকে ফিরে এসে নিজের চেয়ারে বসেছিলাম ঝিম মেরে। একটা খুনি, ধর্ষক, নববিবাহিত একটা সংসার তছনছ করে দিয়েছে। মাত্র জীবন শুরু করতে যাওয়া এক তরুণীকে নির্মমভাবে হত্যা করেছে নিজের হাতে। বুক ফুলিয়ে সে কথা স্বীকার করেছে। তাকে কিনা রক্ষা করতে এগিয়ে এসেছে রাজনীতি করা কোনো এক নেতা। এখন আবার তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে পার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ভেতরটা ভেঙে গুড়িয়ে যেতে শুরু করলো। এমন সময় এক কনস্টেবল এসে বলল, আমার একটা ফোন এসেছে। কে করেছে সেটা জানতে চাওয়ার মতো অবস্থায় ছিলাম না। যন্ত্রের মতো চেয়ার থেকে উঠে ঘরের এক কোণে রাখা কালো রঙের টেলিফোনটার দিকে চলে গেলাম। রিসিভার তুলে নিয়ে বললাম, হ্যালো, কে বলছেন? আমি রামজিয়া। ওপাশ থেকে কণ্ঠটা বলল, তবে নাম বলার কোনো দরকার ছিল না, তার কণ্ঠটাই যথেষ্ট ছিল আমার জন্য। তার চেয়ে বড় কথা, রামজিয়া শেহরিন ছাড়া আমাকে আর কোনো মেয়ে কখনো থানায় ফোন করার কথাও নয়। কেমন আছেন? ম্রিয়মান কণ্ঠে জানতে চাইলাম। ভালো না, মন খুব খারাপ। যা শুনলাম সেটা কি সত্যি? ইমতিয়াজ নাকি জামিন পেয়ে গেছে? দীর্ঘশ্বাস বের হয়ে গেল আমার ভেতর থেকে। ছোট্ট করে জবাব দিলাম, হাউ ইট পসিবল? মাই গুডনেস, এটা কিভাবে হলো, কেন হলো? তার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না তখন। তার চেয়েও বড় কথা, আমি তখন থানায়, আশেপাশে অনেক লোকজন, এদের মধ্যে প্রায় সবাই ওসির ঘনিষ্ঠ। কান খাড়া করে সব শুনে ফেলার সম্ভাবনা আছে, আর সে কথা ওসির কানে পৌঁছে যাবে অবধারিতভাবেই। কি হলো?
চুপ মেরে আছেন যে? ফোনের ওপাশ থেকে তাড়া দিয়ে বলল সে। মানে আপনাকে পরে বলবো সব, ঠিক আছে? মনে হলো কিছুটা আঁচ করতে পেরেছে। ওকে। বিকেলে নিউ মার্কেটে চলে আসেন, ওই যে কফি খেয়েছিলাম যেখানে। আচ্ছা। আস্তে করে বলে ফোনটা রেখে দিলাম আমি। এই প্রথম তার সঙ্গে দেখা করার আরেকটি সুযোগ পেয়েও আমার মধ্যে কোনো সুখকর অনুভূতি তৈরি হলো না। তার বদলে এক ধরনের অস্বস্তি জেঁকে বসল। যত অস্বস্তি লাগুক না কেন, কথা মতো ওই দিন বিকেলে নিউ মার্কেটে ঠিকই গিয়েছিলাম আমি। পুরো ঘটনাটা তাকে খুলে বললাম, এমনকি ওসি সাহেব আমাকে কি বলেছিল সেটাও বাদ দিলাম না। সব শুনে কয়েক মুহূর্ত বিস্ময় আর হতাশা নিয়ে কফিতে চুমুক দিয়ে গেল রামজিয়া। জামিন পেয়ে ইমতিয়াজ কি পালিয়ে যেতে পারে? অবশেষে নীরবতা ভাঙিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল সে। আমার তা মনে হচ্ছে না। তাহলে আপনারা ওর জামিন নিয়ে তো চিন্তিত হয়ে পড়ছেন কেন? একেবারেই সহজ সরল প্রশ্ন। এ ধরনের মার্ডার কেসের আসামি, যার পেছনে আবার পলিটিশিয়ান আছে, জামিনে বের হয়ে গেলে তদন্তে অনেক সমস্যা করবে, বললাম তাকে। কি ধরনের প্রবলেম করতে পারে? তদন্তে বাধা সৃষ্টি করবে, আলামত নষ্ট করার চেষ্টা করবে, সাক্ষীগণের ভয়ভীতি দেখাবে, এইসবই। উদ্বিগ্ন চোখে আমার দিকে চেয়ে রইল সে। যে লিডার ইমতিয়াজকে শেল্টার দিচ্ছে, সে কি জানে না ও একটা রেপিস্ট, মার্ডারার? অবশ্যই জানে, না জানার তো কোনো কারণ দেখছি না। তাহলে এত বড় অন্যায় ওই পলিটিশিয়ান কিভাবে করতে পারল? এই প্রশ্নের জবাবে আমি কি বা বলতে পারতাম? হায়দার ভাই যেভাবে স্পষ্ট করে সমালোচনা করতে পারেন, আমি তো সেভাবে কখনো করতে পারতাম না। খুব অল্প বয়সেই আমি যতটা না দল, তার চেয়ে বেশি বঙ্গবন্ধুর ভক্ত। ৬৬ ৬ দফা আন্দোলনের সময় থেকে শেখ মুজিবের ভক্ত আমি। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা কলেজে পড়ি, টুকটাক রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। বাবা শুনলে ভীষণ কষ্ট পাবেন জেনেও ঢাকা কলেজের অন্যান্য ছেলেদের সাথে আন্দোলনে যোগ দেই, আইয়ুব শাহীর পতন ঘটিয়ে শেখ মুজিবকে জেল থেকে বের করে আনার জন্য। যাই হোক, রাজনীতিবিদদের প্রতি আমার বিশ্বাস আস্থার চির ধরেছিল দেশ স্বাধীন হওয়ার পরপরই। হায়দার ভাইয়ের সাথে তর্ক করতাম, নিজের প্রিয় দল আর নেতার হয়ে লড়াই করতাম সব সময়। কিন্তু তাই বলে তাদের হতাশাজনক কীর্তিকলাপ সম্পর্কে অবগত ছিলাম না তা নয়। কি হলো? রামজিয়ার কথায় সম্বিত ফিরে পেয়ে তাকালাম তার দিকে। কি ভাবছেন? না, কিছু না, বললাম তাকে। আসলে একথা মানুষ যখন বলে তখন অনেক বেশি ভাবনায় ডুবে থাকে সে, কিন্তু ভাবনাগুলো থাকে গভীর আর অকথিত। তাহলে এখন কি হবে? মিনহাজ যদি জানতে পারে তাহলে তো খুবই আপসেট হয়ে পড়বে। মিনহাজ জানে। আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললাম, তাই নাকি? ইমতিয়াজের জামিন পাওয়ার পর থানায় এসেছিল, সব শুনে একদম চুপ মেরে গেছে। আই ফিল সরি ফর হিম, বিষণ্ণ কণ্ঠে বলল রামজিয়া। মিলির মার্ডারের পর তো পুরোপুরি ভেঙে পড়েছিল, এখন আবার। অনেকক্ষণ চুপ থাকার পর বললাম তাকে, তবে আমার বিশ্বাস হায়দার ভাই এত সহজে ছেড়ে দেবেন না। আরও কিছু শোনার জন্য আমার দিকে চেয়ে রইল সে। উনি এর শেষ দেখে ছাড়বেন। আমার একথায় রামজিয়া কতটুকু আস্থা পেল জানি না, তবে আর কোনো কথা না বলে চুপ মেরে গেছিল। ওই দিন খুব মন খারাপ করে ঘরে ফিরেছিলাম। সেই প্রথম রামজিয়ার সাথে দেখা করার মুহূর্তগুলো কেমন অস্বস্তিকর ঠেকছিল। সাক্ষাৎ পর্বটি দীর্ঘ হোক সেটাও চাইছিলাম না মনে মনে। যেমনটা আশঙ্কা হয়েছিল, ইমতিয়াজ জামিনে ছাড়া পাবার পর খুব দ্রুতই ঘটনা বদলে যেতে শুরু করলো। ওসির কথাগুলো আমি আর হায়দার ভাইকে বলার সুযোগই পাইনি। ভালো করেই জানতাম একথা শুনলে রেগেমেগে ওসির কলার ধরতে ছুটে যেতে পারেন তিনি, কিংবা কে জানে হয়তো মারপিটও করতে পারেন। অপেক্ষায় ছিলাম, মন মেজাজ ভালো দেখলে সুযোগ পেলে কথাটা তুলব। তবে আমি ইনিয়ে বিনিয়ে অন্যভাবে কথাগুলো তাকে বলেছিলাম, মানে বোঝানোর চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা, ইমতিয়াজ যদি আদালতের কাছে বলে তাকে আপনি ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বীকারোক্তিতে স্বাক্ষর করিয়েছেন, সে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এসব করেছে, তাহলে কি হবে?
প্রশ্নটা শুনে হায়দার ভাই আমার দিকে চেয়েছিলেন কয়েক মুহূর্ত। এটা তো সে করবেই, সব আসামি এটা করে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, সেটা নিয়ে আমি চিন্তিত না। তাহলে আপনি কি নিয়ে চিন্তিত? আমাদের হাতে যে কিছু সাক্ষী আছে, চাক্ষুষ সাক্ষী, তাদেরকে সে ভয়ভীতি দেখালে খুব সমস্যা হয়ে যাবে। দেশের অবস্থা ভালো না, এরকম পরিস্থিতিতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাবার কথা চিন্তাও করবে না। আপনার ধারণার সাক্ষীরা এখনো ইমতিয়াজের রাজনৈতিক পরিচয় জানে না? তারা কিভাবে জানবে? তখন তো জানতামও না ওর রাজনীতি করে, আর জানলেও আমি সেটা তাদের বলতাম না। হতাশজনক চিত্র ভেসে উঠল চোখের সামনে। সব জানার পর সাক্ষীরা সাক্ষ্য দিতে রাজি হবে না। এই জন্যই ওকে জেলে আটকে রাখার দরকার ছিল। এরকম আসামি জামিনে বেরিয়ে গেলে কি করতে পারে সেটা আমি ভালো করেই জানি। সে কি ওরকম কিছু করেছে? মাথা দুলিয়ে জবাব দিলেন, না, এখন পর্যন্ত কিছু করেনি। তবে মামলা চালু হবার আগেই ওর উকিল ওকে বলে দেবে সে যেন এটা করে ওটা করে, নয়তো আমাদের ওসি হারামজাদাই বলে দেবে সাক্ষীদের ভয় দেখিয়ে বিরত রাখতে। ওসি এখন নেতার হয়ে কাজ করছে, নেতাকে খুশি করে কিছু হাসিল করতে চাইছে। কথাটা শুনে আমি আরো বেশি হতাশ হয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনাকে যদি কেস থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি করবেন? আমার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে কাজ তুললেন তিনি। জানি না। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। তবে হায়দার ভাইয়ের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছিল। ইমতিয়াজ জামিনে ছাড়া পেয়ে সপ্তাহখানেক চুপচাপ থাকার পরই সক্রিয় হয়ে ওঠে। মিলিদের বাড়ির সামনে যে মুদির দোকানি ইমতিয়াজকে ঘুরঘুর করতে দেখেছে, সে বেঁকে বসল সাক্ষী না দেবার জন্য। হায়দার ভাই বুঝতে পারল ইমতিয়াজ তার কাজ শুরু করে দিয়েছে। মুস্কি ধমক দিয়ে বুঝিয়ে সুঝিয়েও কাজ হলো না। ইমতিয়াজ যে তাকে ভয় দেখিয়েছে এ কথা পর্যন্ত স্বীকার করার সাহস দেখায়নি সে। এই সাক্ষীটা ছিল খুবই ভাইটাল। ক্ষিপ্ত হায়দার ভাই ভেতরে ভেতরে যে তেতেছিলেন সেটা আমি পুরোপুরি বুঝতে পারিনি। আমাকে তিনি এমন কোনো আভাসও দেননি। মুদি দোকানের সাথে কথা বলার ৩-৪ দিন পর ওসি সাহেব আমাকে আবার ডেকে নিয়েছিলেন তার ঘরে। সেই আমাকে জানায় হায়দার ভাই কি করেছেন। ওর তো মাথা খারাপ হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে, বুঝলেন? ওসি বলছিল আমাকে। কেন স্যার, আবার কি হয়েছে? আপনি কিছু জানেন না? না স্যার, কি হয়েছে? হায়দার ভাই কিছু করেছেন? আরে, সে তো সাপের লেজে পা দিয়েছে। আক্ষেপে মাথা দুলিয়ে বলছিল, গতকাল ইমতিয়াজকে সে শাসিয়েছে। জামিনে ছাড়া পেয়ে ইমতিয়াজ বেশ বুক ফুলিয়ে বেড়াতো, ফলে তার নাগাল পাওয়াটা তেমন কঠিন কাজ ছিল না। বলেন কি? আমি সত্যিই অবাক হয়েছিলাম কথাটা শুনে। হায়দার ভাই আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কথাটা শুনে খুবই মন খারাপ হয়েছিল, যেন তার সবকিছু, সমস্ত কর্মকাণ্ড জানার অধিকার অর্জন করে ফেলেছি আমি, সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। ভাবছিলাম আপনি ওকে বোঝাতে পারবেন, কিন্তু এখন মনে হচ্ছে ওকে বোঝানো আপনার কাজ না। তাহলে আমাকে এখানে ডেকে এনে এসব বলছেন কেন স্যার? আপনি ওর সাথে ঘোরাঘুরি করেন না, বুঝলেন? সিরিয়াস ভঙ্গিতেই বলছিলেন ওসি। ওর কপালে খারাপই আছে। ওই দিন থানার বাইরে হায়দার ভাইকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, ইমতিয়াজকে তিনি কেন শাসাতে গিয়েছিলেন? কে বলেছে তোমাকে? ওসি সাহেব। শাসিয়েছি মানে? ওই হারামজাদা যে নাক ফাটিয়ে দিয়েছি সেটা বলেনি কুত্তার বাচ্চা? কথাটা শুনে আমি যার পরনায় অবাক হয়েছিলাম। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ওরে বলে দিয়েছি আমি যতদিন বেঁচে আছি ওর নেতা ওকে বাঁচাতে পারবে না। দরকার পড়লে আমি এই ব্যাপারটা নিয়ে শেখ সাহেবের কাছে যাব, তারপর দেখব কোন নেতার বুকের পাঠা কত বড়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সত্যিই রেগে গেছিলাম কথাটা শুনে, তবে রাগের চেয়েও উদ্বিগ্নতা অনেক বেশি ছিল। ওর মতো একজন জঘন্য খুনিকে হুমকি দিয়েছেন, ও যদি আপনার কোনো, কথাটা পুরোপুরি আমার মুখ দিয়ে উচ্চারণ করতেও পারেনি, ক্ষতি করবে? আমার দিকে চেয়ে তিনি বললেন, মেরে ফেলবে?
তারপর তাচ্ছিল্য ভরে হাত নেড়ে বলে উঠলেন, মৃত্যুর ভয় হায়দার করে না, বুঝলে? এই যে আমি বেঁচে আছি, এটা তো বোনাস লাইফ। আমার কত সহযোদ্ধা মরে গেছে, আমিও মরে যেতে পারতাম। হতাশ হয়ে আমি মাথা দুলিয়েছিলাম। ভয় ভীতির দোহাই দিয়ে যে তাকে দমানো যাবে না, সেটা ভালো করেই জানতাম। হায়দার ভাই কতটা মরিয়া হয়ে উঠেছিলেন তার প্রমাণ পেলাম বেশ কয়েকদিন পর। তিনি আমাকে এমন একটা কথা বললেন যা শোনার সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কি যে বলেন না, এটা কিভাবে সম্ভব? আপনি কিভাবে আশা করলেন ও এতে রাজি হবে? তুমি বলেই দেখো না, রাজি তো হতেও পারে। নাছোড় বান্দার মতো বলছিলেন তিনি। হাজার হলেও বান্ধবী, তার একটা দায়িত্ব আছে না? আমি নিঃশব্দে মাথা দোলালাম। বুঝতে পারছিলাম হায়দার ভাই মরিয়া হয়ে অসম্ভবকেও সম্ভব করতে চাইছেন। তিনি আমাকে দিয়ে রামজিয়াকে একটা ব্যাপারে রাজি করাতে বলছেন। মিলির কেসে তাকে সাক্ষী দিতে হবে। রামজিয়া কি সাক্ষী দেবে? আমার মাথায় কিছুই ঢুকলো না। সে তো এই ঘটনার সাথে জড়িত না, কোনোভাবেই না। শোনো, ইমতিয়াজের সাথে যে মিলির পরিচয় ছিল, একসময় মিলির পেছনে ঘুরঘুর করত, মেয়েটা খুন হওয়ার কয়েকদিন আগে গায়ে হলুদের প্রোগ্রামে যে শোক শোক করেছে, এই সব ঘটনার সাক্ষী তো ওই মেয়েটাই। সে যদি সাহস করে আদালতে এসে এসব বলে, তাহলে মামলার গ্রাউন্ডটা শক্তিশালী হয় না? আপনার ধারণা ওই বড়লোকের মেয়ে এরকম ঝামেলায় জড়াতে রাজি হবে? রাজি হতেও পারে। মাথা দোলালাম আমি। আপনি বুঝতে পারছেন না, ওর মতো মেয়ে এটা করতে রাজি হবে না। এইসব কোর্ট কাছারির ধারের কাছেও সে যাবে না। ভুলে ভালে যদি রাজিও হয়, তার পরিবার তাকে এটা করতে দেবে না। একবার বলে দেখো। গভীর করে নিঃশ্বাস নিলেন। তুমি না আমাকে বললে এত সহজে হাল ছেড়ে না দিতে, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে। ঠিক আছে, আমার নিজের যুক্তিতেই আমাকে ঘায়াল করলেন হায়দার ভাই। আমি তাকে বলবো। ওই দিন বিকেলে আমি ফোন করি রামজিয়াদের বাড়িতে। সে ছিল না। ফোনটা ধরেছিল কাজের লোক। সে জানালো তাদের আপামনি বাইরে আছে। সন্ধ্যার পর আমি যখন থানায় কাজ করছিলাম, তখন রামজিয়া আমাকে ফোন করে। আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ কাজের লোককে আমি আমার পরিচয় দেইনি। তাহলে সে জানলো কিভাবে ফোনটা আমি করেছিলাম? ওটা অ্যানালগ ফোনের যুগ ছিল, কে ফোন করেছে জানার কোনো উপায় ছিল না। আমার কেন জানি মনে হলো আপনিই ফোন করেছিলেন। আমার প্রশ্নের জবাবে বলেছিল সে। এখন বলেন, কি ব্যাপার? আমি সংকোচ বোধ করলাম একটু। আমার মনের একটা অংশ চাইছে তার সঙ্গে দেখা করে কথাটা বলতে, কিন্তু অন্য অংশটি ফোনেই কাজ সেরে নিতে চাইল। তাহলে অন্তত অস্বস্তিটা কমবে। অবশ্য থানার ভেতরে জোড়ায় জোড়ায় চোখ ঘুরে ফিরছে আমার দিকে। তার চেয়েও বেশি সংখ্যক কান খাড়া হয়ে আছে কথা শোনার জন্য। আমাকে যে একটা মেয়ে ফোন করেছে, এটা বাকিদের কাছে ছড়িয়ে পড়তে কয়েক সেকেন্ড লেগেছিল মনে হয়। এছাড়া মিলির কেসটা নিয়ে থানার ভেতরে কথা বলাটাও নিরাপদ ছিল না। তাই বাধ্য হয়ে সমস্ত সংকোচ ভুলে কথাটা বললাম তাকে। মানে একটা কথা ছিল। বলেন। আগ্রহী হয়ে উঠল সে। না মানে, কাল একটু কি দেখা করা যাবে? একটা দরকার ছিল। আগামীকাল তো দেখা করতে পারবো না। ইনফ্যাক্ট দুদিনের আগে দেখা করা সম্ভব হবে না বোধ হয়। আমি একটু অবাক হলাম কথাটা শুনে। কেন? কাল আমার একটা অপারেশন আছে। অপারেশন? আমার পায়ের বুড়ো আঙুলের উপরে ছোট্ট একটা ফোড়ার মতো কি হয়েছে জানি। ডাক্তার বলেছে ওটা অপারেশন করতে হবে। আগামীকাল সকালে অপারেশন। বলেন কি, টিউমার নাকি? না না, সেরকম কিছু না। অনেক আগেই ডাক্তার বলেছিল ওটা অপারেশন করে রিমুভ করে দিতে, কিন্তু আই হেট সার্জারি। ভীষণ ভয় লাগে। কথাটা বলেই হেসে ফেলেছিল। আপনি জানেন, এই ভয়ে আমি নাক ফুটো পর্যন্ত করিনি। যে মেয়ে নাক ফুটো করার সাহস নেই, সে দেবে খুনি ধর্ষকদের বিরুদ্ধে সাক্ষী? কেন জানি সার্জারি কাটাকুটি একদম পছন্দ করি না। আমি সহজে ইঞ্জেকশন দিতেও রাজি হই না। ফোনের অপর পাশ থেকে হাসির শব্দ শোনা গেল। আমিও হেসে ফেললাম, তবে নিঃশব্দে।
আমার সেই হাসি যে রামজিয়ার পক্ষে দেখা সম্ভব নয় সেটা যেন খেয়ালই ছিল না। তাহলে কবে দেখা করব জানতে চাইলাম আমি। আপনি সামনের সোমবার বিকেল 4টায় আলিয়স ফ্রাসেসে চলে আসুন। আমি একটা কাজে ওখানে যাব। কাজ সেরে আপনার জন্য অপেক্ষা করব ক্যাফেতে। ওদের কফিটা দারুণ। আই লাইক ইট। তার সাথে দেখা করার জন্য মাঝখানে 2 দিন অপেক্ষা করলাম বেশ অস্থিরতার মধ্যে। কেন এই অস্থিরতা আমি জানি না। হতে পারে তাকে আবার দেখতে পাবার খুশি, আর হায়দার ভাইয়ের দেয়া প্রস্তাবটির ব্যাপারে আমার অস্বস্তি, দুটো মিলে মিশ্র অনুভূতির জন্ম নিয়েছিল আমার মধ্যে। 2 দিন পর বিকেলের শেষের দিকে রামজির সাথে আমি দেখা করলাম আলিয়স ফ্রাসেজে। ওই জায়গাটা তখন বেশ নিরিবিলি ছিল। ধানমন্ডি তখনও বিশুদ্ধ আবাসিক এলাকা, মানুষজন ছিল খুব কম। চটি পরা রামজিয়ার ডান পায়ের বুড়ো আঙুলের দিকে তাকালাম। একটা টেপ ব্যান্ডেজ দেখতে পেলাম সেখানে। পায়ের কি অবস্থা জানতে চাইলাম। সিরিয়াস কিছু না, 15 মিনিটের ছোট্ট একটা সার্জারি। এখন একদম ঠিক, স্টিচ খুলবে পরশু। এরপর টুকটাক অন্য কথা বলে অবশেষে কফি খেতে খেতে সাহস করে হায়দার ভাইয়ের প্রস্তাবটা দিয়ে ফেললাম তাকে। কথাটা শুনে যতটা চমকে যাবে, অবাক হবে বলে ভেবেছিলাম ততটা হলো না। নিচের ঠোঁট কামড়ে ধরে একটু ভেবে নিল সে। মিলি আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, ওর জন্য এটুকু করা তো আমার দায়িত্ব, তাই না? আমি হ্যাঁ না কিছুই বললাম না। আমি তার এমন সহজ সরলভাবে রাজি হয়ে যাওয়াতে রীতিমতো ভড়কে গেলাম। যে মেয়ে ইঞ্জেকশন নিতে ভয় পায়, নাক ফুটো করতে ভয় পায়, সে কি না ভেবেচিন্তে বলছে তো? কাজটা যে ঝুঁকিপূর্ণ সে কি জানে? আপনার ভয় করছে না? কথাটা না বলে পারলাম না। কেন? ভয় কিসের? ওই ইমতিয়াজকে? এটা তার সারল্য নাকি সাহস বুঝে উঠতে পারছিলাম না। সে আপনাকে হুমকি দিতে পারে, ক্ষতি করারও চেষ্টা করতে পারে। একটু ভাবলো রামজিয়া, একটু ঝুঁকি তো নিতেই হবে, তাই না? আমরা সবাই যদি ভয়ে পিছিয়ে যাই তাহলে মিলি হত্যার বিচার হবে কিভাবে? আমি কিছু না বলে চুপ মেরে রইলাম। নিজেকে কাপুরুষ বলে মনে হলো আমার। 71-এর যুদ্ধে যায়নি, আর এখন একটা মেয়ে ঝুঁকি জানা সত্ত্বেও ইমতিয়াজের বিরুদ্ধে যখন সাক্ষী দিতে রাজি হচ্ছে, তখন তাকে সাহস না জুগিয়ে উল্টো ভড়কে দিচ্ছি। আলিয়াস ফ্রেসেস থেকে বের হবার আগে ভ্যানিটি ব্যাগ থেকে নতুন একটা ইংরেজি বই বের করে আমার দিকে বাড়িয়ে দিল সে। আমার এক কাজিন লন্ডন থেকে এটা নিয়ে এসেছে। ফ্যাকাশে লাল রঙের একটি বই, নগ্ন এক তরুণীর অর্ধাঙ্গ। বইটির নাম দ্য নাইট অব দি জেনারেল। প্রচ্ছদটা দেখে আমার মিলির কথা মনে পড়ে গেল। ও ঠিক এভাবেই পড়েছিল খুন হয়ে। আমি পড়েছি, খুব ভালো লেগেছে। তার কথায় মুখ তুললাম। আপনারও হয়তো ভালো লাগবে, হেসে বলল রামজিয়া। পুলিশ আর মার্ডার মিস্ট্রি আপনার সাথে যায়। বইটা পড়ার জন্য ধার দেয়া হলো বলে খুশি হয়েছিলাম। এর কারণ অবশ্যই আমি বইয়ের পোকা বলে নয়, বইটা ফেরত দেওয়ার জন্য, তার সাথে আরেকবার দেখা হবার সুযোগ পাবার জন্য। সৌজন্যতা দেখিয়ে রামজিয়াকে একটু এগিয়ে দেবার জন্য বললে সে হাসি মুখে রাজি হয়ে গেছিল। আমরা রিক্সা না নিয়ে ধানমন্ডির নির্জন পথ ধরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলাম। আপনার বিয়ের কি খবর? কথাটা কেন বললাম জানি না। সম্ভবত আর কোনো কথা খুঁজে না পেয়ে, কিংবা আমার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহল, আমি নিশ্চিত নই। তার অভিব্যক্তি দেখে মনে হলো প্রশ্নটা তাকে একটু অবাক করেছে। খবর আবার কি? হেসে বলল সে, আমি তো কবেই না করে দিয়েছি। আপনাকে বলেছিলাম না? ভুলে গেছেন? না, সেটার কথা বলছি না, নতুন কোনো প্রপোজালের কথা বলছিলাম। আমার তো মনে হয় প্রায়ই আপনার বিয়ের সম্বন্ধ আসে। মুখ টিপে হাসল রামজিয়া। অনার্স পাশ করার আগে থেকেই আসছে, আমি পাত্তা দেই না। তবে ইদানিং আব্বু আম্মু খুব জ্বালাচ্ছে। আত্মীয় স্বজন সব আমার বিয়ের জন্য হুমড়ি খেয়ে পড়েছে, বুঝলেন? মনে হয় আমার বিয়ের জন্য তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথাটা বলেই মোহনীয়ভাবে হেসে ফেলল সে। আপনি রাজি হচ্ছেন না কেন? আপনাকে মনে হয় বলেছিলাম আমি আসলে সেটেল ম্যারেজকে খুব হেট করি। কেমন জানি লাগে, চিনি না জানি না, এমন একজনকে, ইউ নো, আই জাস্ট হেইট ইট।
সৌজন্যতা দেখেও আমি হেসে ফেললাম। কিছু বলতে যাব, অমনি থমকে দাঁড়ালাম। আমার সাথে সাথে রামজিয়াও। বিস্ময়ে দু চোখ বিস্ফোরিত হলো আমার। আমার সামনে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। তার চোখে মুখে কেমন বেপরোয়া হাসি। আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে সে। লক্ষ্য করলাম হায়দার ভাইয়ের সৃষ্টিকর্ম এখনো তার মুখমণ্ডল থেকে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়নি। ধর্ষকের নাক একটু ফুলে আছে, কালশিটে পড়ে আছে বাম চোখের নিচে। কি খবর রামজিয়া, কেমন আছো? আমি রামজিয়ার দিকে তাকালাম। সে কিছুটা ভড়কে গিয়ে চেয়ে রইল। ইমতিয়াজের কথার কোনো জবাব দিল না। পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ঘটনা কি? আমাদের আরো সামনে এসে বলল জামিনে বের হয়ে আসা খুনি। ইমতিয়াজের দিকে অবিশ্বাসে ক্ষোভের সাথে তাকালাম আমি। চোখে মুখে লামপট্ট ভর করেছে যেন। একই সঙ্গে সেই চোখে বেপরোয়া মনোভাব আর প্রচ্ছন্ন হিংস্রতা। টের পেলাম রামজিয়া আমার বাম হাতটা ধরে ফেলেছে। চমকে উঠে তাকালাম তার দিকে। চলেন, দৃঢ়ভাবে বলল সে। আর দেরি না করে ইমতিয়াজকে পাশ কাটিয়ে আমরা পা বাড়ালাম সামনের দিকে। পেছন থেকে শীষ বাজিয়ে উঠল মিলির খুনি। কয়েক গজ এগিয়ে যাবার পর আমি পেছন ফিরে দেখি ইমতিয়াজ আমাদের দিকে চেয়ে আছে, চোখে মুখে অদ্ভুত এক ভঙ্গি করে। আমি মুখ ঘুরিয়ে সামনের দিকে পা বাড়ালাম। একজন খুনির এমন দুঃসাহস দেখে রীতিমতো হতবাক হয়ে গেছিলাম সেদিন। ইমতিয়াজের সাথে রাস্তায় দেখা হয়ে যাবার কথাটা আমি হায়দার ভাইকে বলিনি। জানতাম রেগেমেগে মাথা গরম করে তিনি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারেন। তবে রামজিয়া যে সাক্ষী দিতে রাজি হয়েছে এই কথাটাও তাকে বলিনি। একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আমি। তাকে বলেছিলাম সাক্ষী দিতে রাজি হয়নি। হায়দার ভাইয়ের কাছে মিথ্যেটা বলতে খুব খারাপ লেগেছিল আমার। যদিও আমার বলা নির্জলা মিথ্যেটা কোনো রকম সন্দেহ না করেই বিশ্বাস করেছিলেন তিনি। এটাই স্বাভাবিক। মিথ্যেটা শোনার পর আস্তে করে বলেছিলেন, এদের মতো মানুষজন এরকম ঝামেলায় জড়াবে না। কিন্তু রামজিয়া ওদের মতো ছিল না। মিলি হত্যা মামলার চার্জশিট দেবার আগেই আরেকটা ঘটনা ঘটল। মিনহাজ থানায় এসে জানালো কাউকে কিছু না জানিয়ে তাদের দোতলার ভাড়াটিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। ব্যাংক থেকে বাসায় ফিরে সে দেখে বাড়ি খালি। বাড়িওয়ালাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে সে জানতে পেরেছে হুট করে ঢাকার বাইরে ভদ্রলোকের বদলি হয়ে যাওয়াতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তারা। কথাটা মিনহাজ বিশ্বাস করেনি। ভদ্রলোকের অফিসে গিয়ে দেখে দিব্যি অফিস করছে। তাকে দেখে এড়িয়ে যাবার চেষ্টা করছে সে। তার চাকরির যে বদলি হয়নি সেটা বুঝতে পেরেছে মিনহাজ। এটা যে ইমতিয়াজের কাজ সে ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। কোনো সাক্ষী প্রমাণ সে রাখতে চাইছে না। মামলাটাকে হাস্যকর আর দুর্বল করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। কথাটা আমি হায়দার ভাইকে না বলে পারিনি। সব শুনে হায়দার ভাই কয়েক মুহূর্ত চুপ মেরে রইলেন। দোষটা আমারই, অবশেষে আস্তে করে বলছিলেন তিনি। ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদ করার সময় বলেছিলাম তাকে ছাতাসহ কেউ দেখেছে মিলির দরজার সামনে। কিন্তু ওই মহিলা আর তার বাচ্চাটা তো কারো চেহারা দেখেনি, বললাম আমি। সেটা তো আমরা জানি, খুনি জানে না। ও ধরে নিয়েছে দোতলার ভাড়াটিয়াদের কেউ ওকে দেখেছে। কথা বলেই হায়দার ভাই চুপ মেরে গেলেন। এতে করে আমার ভয় আরো বেড়ে গেল। আপনি আবার এটা নিয়ে উল্টাপাল্টা কিছু করতে চেয়েন না ভাই, অনুনয় করে বললাম। আল্লাহর দোহাই লাগে। আমার দিকে মুখ তুলে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। আস্তে করে উঠে থানা থেকে বের হয়ে গেলেন। কই যান? আমি পেছন থেকে ডাকলাম। সিগারেট আনতে। আমার দিকে না ফিরেই বলেছিলেন। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল তিনি বুঝি এখনই ইমতিয়াজের সঙ্গে বোঝাপড়া করতে চলে যাচ্ছেন। কিন্তু ৩-৪ মিনিট পর সত্যি সত্যি সিগারেট নিয়ে ফিরে এসেছিলেন থানার ভেতরে। হাঁপ ছেড়ে বেঁচেছিলাম আমি। একটা সিগারেট আমার দিকে বাড়িয়ে নিজেও একটা ধরিয়ে অনেকক্ষণ চুপ মেরেছিলেন। কোনো খবর টবর রাখো? কিসের খবর? রাজনীতির। প্রসঙ্গটা বদলে যাওয়াতে একটু খুশি হলাম। রাজনীতির আবার কি হলো? শেখ সাহেব তো বাকশাল করতে যাচ্ছেন। এক গাল ধোঁয়া ছেড়ে বলেছিলেন, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। একটু ব্যঙ্গ করে বলেছিলেন, শেষ পর্যন্ত সেটাই হচ্ছে।
এসব কথা আমিও শুনেছি। সত্যি বলতে আমার পূর্ণ সমর্থন ছিল এই ব্যাপারে। আমার মনে হতো দেশের যা পরিস্থিতি, তাতে এরকম বিরাট বড় একটা পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় ছিল না। হুম, সবাই তো বলাবলি করছে এই মাসের মধ্যেই নাকি করতে পারেন, বললাম তাকে। তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে খুব খুশি। মুস্কি হাসলাম আমি। আর আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে খুব অখুশি হবেন এটা করলে। আমিও পাল্টা বলেছিলাম, শোনো, কেবলমাত্র বোকারাই এমন কাজ করে খুশি হতে পারে। কথাটা বলে জোরে টান দিলেন সিগারেটে। তোমার হায়দার ভাই রক্সটা হতে পারে, মদ্যপ্য হতে পারে, কিন্তু সে বোকা না। যেন ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করলেন আমি একটা বোকার হদ্দ। এছাড়া তো ওনার হাতে কোনো অপশনও নেই। আপনিই বলেন, উনি আর কি করতে পারেন? বাঁকা হাসি দিলেন এস এম হায়দার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। স্কুলের বইতে এমন উপদেশমূলক কথা নিশ্চয় তুমিও পড়েছ। আপনি কি বলতে চাইছেন? উনার উচিত ছিল নিজের দলের ভেতরে আগাছা সাফ করা, চাটার দলকে ঝেঁটিয়ে বিদায় করা, কম্বল চোরদের পাছায় লাথি মারা, ইমতিয়াজের মতো জঘন্য খুনিদের যারা প্রশ্রয় দেয় তাদেরকে দল থেকে বের করে দেয়া। বুঝলে? আমি চুপ মেরে রইলাম। জানি তার কথা এখনো শেষ হয়নি। কিন্তু উনি সেটা না করে সব দলকে বিলুপ্ত করে একটা দল করতে যাচ্ছেন। কাদের সঙ্গে নিয়ে? ওইসব আগাছাদের নিয়ে। সিগারেটটাই সুখ টান দিয়ে ফেললেন, তারপর পা দিয়ে এমনভাবে পিষে ফেললেন যেন সমস্ত রাগ ক্ষোভ ওই উচ্ছিষ্টের ওপরে প্রয়োগ করেই প্রশমিত করার চেষ্টা করলেন। আগে বাকশাল করতে দেন, তারপর দেখবেন আস্তে আস্তে উনি সব আগাছাও সাফ করে ফেলবেন। আমি আশাবাদী কণ্ঠে বলে উঠলাম। মানুষটাকে তো সময় দিতে হবে নাকি? আমি সময় দেবার কে? বাঁকা হাসি ঠোঁটে লাগিয়ে প্রশ্নটা করলেন তিনি। আপনি মানে জনগণ। আরে, তাদের মতামত প্রকাশের সুযোগ তো তুমি রাখছো না। তারা তোমাকে সময় দিলে কি আর না দিলেই কি, সেটা তুমি বুঝবে কেমনে? তারা তোমার কাজকর্ম পছন্দ করছে কিনা সেটাও তো জানার উপায় থাকবে না। উনি সবাইকে এক করে একটা দল করতে যাচ্ছেন, এক ছাতার নিচে আনতে চাইছেন। জনগণ কি ওনার সেই ম্যান্ডেট দিয়েছে? হায়দার ভাইয়ের ক্ষুরধার যুক্তি। উনি কি জনগণের সেই ম্যান্ডেট চেয়েছেন? আমি মাথা দোলালাম। আপনি বলতে চাইছেন উনার উচিত ছিল আগে জনগণের কাছে এ বিষয়ে ম্যান্ডেট নেয়া? তুমি এত বড় একটা বিপ্লব করতে যাবে জনগণের ম্যান্ডেট ছাড়া? পাল্টা প্রশ্ন করে বসলেন তিনি। তাদের সমর্থন ছাড়া? এখন তো সেই পরিস্থিতি নেই, এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। এই পরিস্থিতিতে নির্বাচন দিয়ে ম্যান্ডেট নিয়ে এত বড় কাজ করা সম্ভব নয়। এটা এখন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। শোনো, আমি রাজনীতির ঘোর প্যাঁচ বুঝি না। আমি যেটা বুঝি সেটা হলো খুবই সহজ সরল। শেষ পর্যন্ত পাকিস্তানিদের সাথে আমাদের থাকাটা হলো না কিন্তু গণতন্ত্রের জন্যই। ৭০-এর নির্বাচনের ফলাফল ওরা মেনে নিল না। আমরা বুঝে গেলাম ওদের সাথে আর থাকা যাবে না। ওরা গণহত্যা শুরু করলো, আমরা রুখে দাঁড়ালাম। ৯ মাসের যুদ্ধে দেশ স্বাধীন হলো। এখন যদি তুমি সেই স্বাধীন দেশে গণতন্ত্রকে পাশ কাটাতে চাও, তাহলে বুঝতে হবে তোমার চিন্তাভাবনায় বিরাট গলদ আছে। আমি কোনো কথা বললাম না। মনে করে তোমাকে ১০০ দুধ দিলাম, কিন্তু সেটা রাখার জন্য তোমার হাতে কোনো পাত্র নেই। তুমি ওই দুধ কতক্ষণ হাতে ধরে রাখতে পারবে? সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম আমি। রূপক ধর্মী কথাটার অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। ব্রাদার, দুধ হলো তোমার স্বাধীনতা, উন্নতি, আইনের শাসন, আর পাত্রটা হলো গণতন্ত্র। বুঝেছ? আমি আস্তে করে দীর্ঘশ্বাস ফেললাম। এ কাজে সবাই উনাকে সমর্থন দেবে না, সেটা আমি যেমন জানি, আপনিও জানেন। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলেন হায়দার ভাই। আপনার ওই ৩০-৩২% কথা বলছি। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়েছিল। এই ধারণার বিপরীতে আরেকটি সত্য হল, নৌকা আর বঙ্গবন্ধুর অমন জোয়ারের সময়েও বিপক্ষে ভোট পড়েছিল ৩০-৩২% মতো। অন্যদের মতো হায়দার ভাই এটা ভুলে বসেননি। তিনি সবসময় আমাকে এ কথাটা বলে দেশের জনমানুষের সত্যিকারের চিত্রটি তুলে ধরতেন। এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কিভাবে মোকাবেলা করা হবে তার উপরেই নাকি দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তার এমন কথার সাথে অবশ্য আমি একমত পোষণ করতে পারতাম না।
ওরা তো শেখ মুজিবের নীতি পছন্দ করে না। তাকে চুপ থাকতে দেখে বললাম আমি, তাহলে আপনিই বলেন, সবার ম্যান্ডেট নিয়ে বাকশালের মতো বিরাট কাজ করা কি সম্ভব হবে কোনোদিন? আমি সবার কথা বলছি না, আমি বলছি সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের কথা। সেটাকে তুমি পরোয়া করবে না? নাকি তুমি বুঝে গেছো এখন আর তোমার পাশে সংখ্যাগরিষ্ঠ জনগণ নেই? যদি তাই হয়ে থাকে, তাহলে তো তুমি এর জন্য দায়ী। ওই ৩০-৩২কে তুমি দিন দিন বাড়িয়ে তুলছ। কথাটার ইঙ্গিত বুঝতে অসুবিধা হলো না আমার। এরকম অনেকক্ষণ ধরে চলল আমাদের রাজনৈতিক তর্ক। বরাবরের মতোই আমি সুবিধা করতে পারলাম না। এটা হতে পারে যে দলকে আমি সমর্থন করি সে দলের ভুল নীতি কিংবা এস এম হায়দারের ক্ষুরধার যুক্তির কারণে। আমি নিশ্চিত ছিলাম না পুরোপুরি। তবে সঙ্গোপনে নিজেকে প্রবোধ দিতাম, হায়দার ভাইয়ের যুক্তি অমনি। তিনি যদি কোনো পক্ষ অবলম্বন করেন তাহলে সেটাই যুক্তিযুক্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই তর্কের কয়েকদিন পরেই ২৪শে জানুয়ারি বঙ্গবন্ধু তার দ্বিতীয় বিপ্লব বাকশাল প্রতিষ্ঠা করলেন। বন্ধ হয়ে গেল সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দল। সরকারি সংবাদপত্র ছাড়া বাকি সব পত্রিকাও বন্ধ হয়ে গেল। এর আগে ১৯৭৪ সালের ডিসেম্বরে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। এদিকে মিলির মামলাটা পড়ে গেল এক চোরাবালিতে। সেখান থেকে যেন উঠে আসার কোনো সম্ভাবনা নেই। ইমতিয়াজকে খুনি আর ধর্ষক হিসেবে প্রমাণ করার সব উপায় একে একে বন্ধ হয়ে গেল। বুক ফুলিয়ে সদর্পে ঘুরে বেড়াতে লাগলো সে। এপ্রিলের দিকে রামজিয়া একদিন ফোন করে আমাকে দেখা করার কথা বলল। যথারীতি চলে গেলাম নিউ মার্কেটের ওই কফি শপে। কফি খেতে খেতে সে জানালো গত ২-৩ দিন ধরে ইমতিয়াজকে নাকি তার বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেছে। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। অবিশ্বাস্য ব্যাপার, দিন দিন ওই খুনির সাহস বেড়ে চলেছে। সে এখন নিজেকে ধরাছোঁয়ার বাইরে একজন বলে মনে করছে। সত্যি বলতে রাগে আমার গা রি রি করে উঠেছিল। বুঝতে পারছিলাম না কি বলবো, তবে কিছু একটা যে করা উচিত সে ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ ছিল না। আমি যে সাক্ষী দেব এ কথা ইমতিয়াজ জানে? আরে না, এই সম্ভাবনা একদম নাকচ করে দিলাম। রামজিয়া যে মিলির কেসে সাক্ষী দেবে সে কথা আমি হায়দার ভাইকে বলিনি, বরং বলেছি সাক্ষী দিতে সে রাজি হয়নি। এটা আমি আর হায়দার ভাই ছাড়া আর কেউ জানে না এখন পর্যন্ত। তাহলে বুঝতে পারছি না। কথাটা বললাম বটে, কিন্তু ইমতিয়াজের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতে গিয়ে অন্য একটা আশঙ্কা জেঁকে বসলো আমার মধ্যে। ওর মতো খুনি ধর্ষক কি তাহলে রামজিয়ার দিকে কুনজর ফেলেছে? আমার কি জিডি করা উচিত? তার কথায় সম্বিত ফিরে পেয়ে দেখি কপিতে চুমুক দিচ্ছে। জিডি? পুনরুক্তি করলাম। হুম। শুধুই ঘুরঘুর করছে নাকি আরো কিছু করেছে? আরো কিছু মানে? কথা বলতে চেয়েছে আপনার সাথে? বাড়ি থেকে বের হবার সময় ফলো করেছে? না, ২-৩ দিন ধরে দেখি বাড়ির আশপাশে ঘুরঘুর করছে। ওর সঙ্গে আরেকটা ছেলেও থাকে, হ্যাংলো মতন। একটু ভেবে জবাব দিলাম, আজকে দেখেছেন? না। আচ্ছা, আরও কয়েকটা দিন দেখেন, তারপর আমাকে জানান। এমনও হতে পারে ওখানে সে কোনো কাজে গেছিল। ওই এলাকায় একটা বাড়ি দখল করেছে ওরা, হয়তো সেজন্যই ওখানে দেখতে পাচ্ছেন। রামজিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। বাড়ি দখল করেছে? কথাটা শুনে বিস্মিত হলো সে। ওর মতো একটা স্কাউন্ডেল? ও দখল করেনি, পরিষ্কার করে দেবার জন্য বললাম। এক নেতা দখল করেছে। ওরা কয়েকজন সেই নেতার হয়ে বাড়িটা দখল করে রেখেছে। ওই নেতাই কি মিলির কেসটা নিয়ে ইন্টারফেয়ার করেছে? মাথা নেড়ে সাই দিলাম আমি। মাই গুডনেস! তার বিস্মিত হবার কারণটা যতই অপ্রীতিকর হোক না কেন, অভিব্যক্তিটা ছিল হৃদয় হরণকারী। তার মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে না থেকে পারিনি। কফি শেষ করে নিউ মার্কেট থেকে বের হওয়ার সময় সাহস করে বলে ফেললাম, তাকে যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দেই তাহলে কি কিছু মনে করবেন? না। আপনি আমার বডিগার্ড হতে চাইছেন? বলেই মুখ চাপা দিয়ে হেসে ফেলল সে। তার এমন কথায় আমি কিছুটা বিব্রত হয়ে পড়ি। সম্ভবত সেটা রামজিয়া বুঝতে পেরেছিল। ওয়েল, তার কোনো দরকার নেই। তবে
আমি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। আপনি যদি চান তাহলে পৌঁছে দিতে পারেন। তারপর আমাকে অবাক করে দিয়ে একটা রিক্সা ডেকে বসলো সে। আমি অবশ্য পাশাপাশি হাঁটার চেয়ে বেশি কিছু ভাবিনি। পছন্দের কারো সাথে এক রিক্সায় পাশাপাশি বসলে কী রকম অনুভূতি হতে পারে সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করে বুঝিয়ে বলার দরকার নেই। লোকজন আমার দিকে ঈর্ষার চোখে তাকাচ্ছে, সেটা বুঝতে পেরে আরও বেশি ভালো লাগার অনুভূতি তৈরি হলো। রিক্সা চলতে শুরু করলে আমি তার চুলের গন্ধ পেতে শুরু করলাম। রামজিয়া শেহরিন নামের অধরার পাশে বসে আমি যেন পুরোপুরি মোহগ্রস্ত হয়ে পড়লাম সেই মুহূর্তে। নিউ মার্কেট থেকে ওদের বাড়ি বড়জোর 5 মিনিটের পথ, কিন্তু সেই 5 মিনিট চলে গেল এক লহমায়। সেই সাথে আমার সুখকর মুহূর্তটি। দেখেন, তাদের বাড়ির সামনে রিক্সাটা চলে আসতেই আমার বাহুটা খপ করে ধরে বলে উঠল রামজিয়া। আমি অবিশ্বাস্য চোখে দেখতে পেলাম ইমতিয়াজ দাঁড়িয়ে আছে আমাদের রিক্সা থেকে কয়েক হাত দূরে। তার চোখে মুখে কেমন এক লাম্পট্য, মনে হলো অজ্ঞাত কারণে বেশ ক্ষুব্ধও সে। আমরা রিক্সা থেকে নামার আগেই হেলে দুলে আমাদের কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার রামজিয়া, সবসময় পুলিশ নিয়ে ঘুরে বেড়াও নাকি? আমার দিকে তাচ্ছিল্য ভরে তাকালো। হাউ ডিয়ার ইউ আর! আমি কার সাথে ঘুরে বেড়াবো না বেড়াবো সেটা তোমাকে বলে কেউ বেড়াতে হবে নাকি? চটে গেল সে। নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। ইমতিয়াজ! এই, আমার কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠল মিলির খুনি। ওর সাথে আমি কথা বলছি, আপনার সাথে না, ঠিক আছে? ওকে আমি বহুদিন ধরে চিনি, আপনার মতো দুদিন ধরে খাতির জমানো লোক আমি না। ইমতিয়াজ, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, ওকে? লিভ আস অ্যালোন! অনেকটা চেঁচিয়ে বলে উঠল রামজিয়া। লে হালুয়া, আমার সাথে কথা বলবা না কেন? আমি কি করেছি? কষ্ট পাবার কপট ভঙ্গি করল সে। রেগেমেগে মুখ সরিয়ে নিল রামজিয়া। রাগে আমার গা পুড়ে যেতে লাগলো। সাদা পোশাকে আছি, সঙ্গে রিভলভারটাও নেই। আর কারো সঙ্গে আগ বাড়িয়ে মারামারি করাও আমার স্বভাবে ছিল না। অনেকটা অসহায়ের মতো রিকশায় বসেছিলাম ওই মুহূর্তে। তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমি মিলির সাথে ওরকম কাজ করতে পারি? কথাটা বলার সময় রামজিয়ার বুকের দিকে তার লম্পট দৃষ্টি হানল। ঠোঁট দুটো যেন কেমন লম্পটের মতো সংকুচিত করে বুক শব্দটা উচ্চারণ করল সে। বলো না, বুকে হাত দিয়ে বলো। আমি আর সহ্য করতে পারলাম না। রিক্সা থেকে নেমে ইমতিয়াজের কলার চেপে ধরলাম। শুয়োরের বাচ্চা, তোর কত বড় আস্পর্ধা! তুই! সঙ্গে সঙ্গে আমার বুকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে সরিয়ে দিল খুনি। রামজিয়া চিৎকারটা আমার কানে গেলেও সেদিকে না তাকিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে যাব ইমতিয়াজের উপর। তার আগেই সে কোমর থেকে পিস্তল বের করে আমার বুকে তাক করে ফেলল। জমে গেলাম আমি। এক্কেবারে ফুটা করে দিমু! দাঁতে দাঁত খিচে বলে উঠল ইমতিয়াজ। রাগে কাঁপছে এখন, মুখ থেকে প্রমিত ভাষাও উধাও হয়ে গেছে। কেমন উন্মাদগ্রস্ত বলে মনে হলো তাকে। তোর পুলিশগিরি গুয়া দিয়া ভৈরা দিমু! আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম খুনির দিকে। 2 বছর ধরে পুলিশে চাকরি করছি, 2-1বার পিস্তল বের করে আসামির দিকে তাক করলেও আমার দিকে কেউ কখনো এই জিনিস তাক করেনি। মাইয়া মানুষের সামনে বাহাদুরি দেখাইতে আইছস? পিস্তলের নল দিয়ে আমার বুকে একটা গুঁতা দিল সে। আমার হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। যে কোনো সময় বের হয়ে যেতে পারে গুলি। ইমতিয়াজ, প্লিজ, তুমি কি পাগল হয়ে গেছো? রামজিয়া বলে উঠল। টের পেলাম রিক্সা থেকে নেমে আমার কাঁধ ধরে টেনে সরিয়ে দিতে চাইছে সে। ফর গড সেক, লিভ আস অ্যালোন! তাচ্ছিল্য ভারে হেসে উঠল ইমতিয়াজ। পিস্তলটা নামিয়ে ফেলল এবার। রামজি আমাকে টেনে তাদের বাড়ির মেইন গেটের সামনে নিয়ে গেল। তোর মতো 2 টাকার ঠোলা আমার পকেটে থাকে, বুঝলি? পিস্তলটা শূন্যে নেড়ে বলে উঠল। শালার 2 পয়সার ঠোলা বড় লোকের মাইয়া পটাইয়া ফেলাইছে। এই মাইয়ার বাড়ির চাকর হনের যোগ্যতাও তোর নাই। এই একদম চুপ! বিস্ফোরিত হলো রামজিয়া শেহরিন। গেট লস! আমি রীতিমতো হতভম্ব হয়ে পড়েছিলাম ইমতিয়াজের এমন আচরণে, এমন সব কথাবার্তায়। মূর্তির মতো ঠাঁই দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারিনি। রামজিয়াদের বাড়ির দারোয়ান হই হল্লা শুনে বের হয়ে এসে দেখে আমাদের। ততক্ষণে ইমতিয়াজ কোমরে পিস্তল গুজে হাঁটা ধরেছে। যেতে যেতে আরও কিছু জঘন্য গালিগালাজ করল সে।
পুরোপুরি ধাতস্থ হতে কয়েক মিনিট লেগে গেল আমার। রামজি আমাকে তাদের বাড়িতে কিছুক্ষণ থেকে যেতে বললেও আমি রাজি হইনি। অপমানে বিধ্বস্ত হয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি থানায়। শুয়োরের বাস্তা! টেবিলে ঘুষি মেরে বলে উঠলেন এস এম হায়দার। থানায় এসে তাকে পুরো ঘটনা না বলে থাকতে পারিনি, যদিও জানতাম তার প্রতিক্রিয়া কেমন হবে। তারপরও এত বড় একটা ঘটনা তাকে না জানিয়েও কোনো উপায় ছিল না আমার। পুলিশকে পিস্তল দিয়ে ভয় দেখায় হারামজাদারে আমি! দাঁতে দাঁত পিষে বলে উঠলেন। ভাই, মাথা ঠান্ডা রাখেন। আরে রাখো তোমার মাথা ঠান্ডা! আমার কথার মাঝখানে চেঁচিয়ে উঠলেন তিনি। এর একটা বিহিত করতেই হবে। কি বিহিত করবেন? অসহায়ের মতো বলে উঠলাম আমি। সবার আগে ওর নামে একটা জিডি করতে হবে, এক্ষুনি। এক্ষুনি? ওকে ফোন করে আগে বলতে হবে না জিডি করতে রাজি আছে কিনা? কার কথা বলছো? চটে গেলেন তিনি। আর রামজিয়া? আরে ধুর! যার পর নাই বিরক্ত হলেন এবার। জিডি তো করবে তুমি, ওই মেয়ের কথা বলছো কেন আজব? কথাটা শুনে হুঁশ হলো আমার। তাই তো, ইমতিয়াজ আমার সাথে যা করেছে তাতে করে আমারই জিডি করার কথা। কোন দুঃখে যে পুলিশে ঢুকেছে বুঝি না। চেয়ারে বসে পড়লেন তিনি। এত কম সাহস নিয়ে, এত নরম মন নিয়ে তুমি এখানে কেমনে টিকো, হ্যাঁ? মাথা নিচু করে ফেলতে বাধ্য হলাম। আমি আমার সীমাবদ্ধতার কথা ভালো করেই জানতাম, আর পুলিশে ঢোকার পরপরই এই সীমাবদ্ধতাগুলো যেন আরও প্রকট হয়ে ধরা পড়েছিল নিজের কাছে। রেগে মেগে একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করলেন হায়দার ভাই। আমাকে কোনো সিগারেট সাধলেন না। বুঝতে পারলাম তার চোখে এখন আমি পুলিশের কলঙ্ক। আরে মরজালা, বসে আছে কেন? রেগে মেগে আমার দিকে তাকালেন। যাও, এক্ষুনি জিডি করে ফেলো। ও পিস্তল দিয়ে তোমাকে গুলি করতে চেয়েছিল, প্রাণনাশের হুমকি দিয়েছে, বুঝলে? আমি ঢোক গিললাম। ওই মেয়ে চ্যাপ্টার বাদ। তুমি একটা কাজে গেছিলে ধানমন্ডিতে, তখন সে তোমাকে এই হুমকি দিয়েছে। মিলির কেসটা নিয়ে যেন বাড়াবাড়ি না করে সেটাও বলেছে, ঠিক আছে? আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম ইমতিয়াজকে আইনের জালে আটকে ফেলার জন্য ঘটনাটা এভাবে সাজাতে চাইছেন তিনি। কথা মতো কাজ করলাম আমি। না করে উপায় নেই। এমনিতেই হায়দার ভাই রেগেছিলেন। আমি যদি তার সাথে সামান্যতম দ্বিধাও পোষণ করতাম তাহলে হয়তো আমার উপরেই চড়াও হতেন। তাছাড়া আমিও চাইছিলাম ইমতিয়াজের ব্যাপারে একটা বিহিত করা হোক। জামিনে বের হয়ে আসার পর থেকে সে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। সাক্ষীদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে আমার সাথে অমন বেপরোয়া আচরণ, তার চেয়েও বড় কথা রামজিয়ার বাড়ির সামনে ঘুরঘুর করছে আজকাল। তার মতলবটা কি? ইমতিয়াজের কথাগুলো কানে বাজতে লাগলো। অপমানের চাবুক যেন আমাকে ক্ষত বিক্ষত করে তুলল ভেতরে ভেতরে। আমি জিডি করার পরপরই হায়দার ভাই একটা টিম নিয়ে বেরিয়ে পড়লেন। আমাকে সঙ্গে নিলেন না। কোথায় যাচ্ছেন, কি করবেন সে কথা বলার সাহসও দেখাতে পারলাম না আমি। ওই দিন আমার নাইট শিফটের ডিউটি ছিল। হায়দার ভাই চলে যাবার পর থানা থেকে আর বের হইনি। রাত 8টার পর টহল দল নিয়ে বের হতে যাব, অমনি ফিরে এলেন তিনি। সঙ্গে করে নিয়ে এলেন হাতকড়া পরা এক আসামিকে, ইমতিয়াজ। থানায় যখন ঢুকলেন তখন হায়দার ভাইয়ের চেহারায় রাগের কোনো কমতি নেই। আমার সাথে চোখাচোখি হলেও কিছুই বললেন না। আসামিকে নিয়ে সোজা চলে গেলেন গারদের পাশে টর্চার রুমে। আমি চুপচাপ দেখে গেলাম সেই দৃশ্য। যেমনটা ভেবেছিলাম, একটু পরই সেই ঘর থেকে ভেসে আসতে লাগলো ইমতিয়াজের আর্তনাদ আর গালাগালি। হায়দার ভাইয়ের প্রতিটা মারের জবাবে সে হুমকি ধামকি দিয়ে যেতে লাগলো। ওসি সাহেব তখন থানায় নেই, ফলে হায়দার ভাইয়ের জন্য দারুণ সুযোগ তৈরি হয়ে গেল। 10 মিনিট পর ঘেমে টেমে একাকার হয়ে বের হয়ে এলেন তিনি। হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, অল্পতেই ক্ষান্ত হয়েছেন এবার। ইয়াসিন, এক কনস্টেবলকে ডাকলেন তিনি। থানার সবগুলো টেলিফোনের রিসিভার তুলে রাখো। হায় আল্লাহ, মনে মনে প্রমাদ গুনলাম। সবগুলো? ইয়াসিন নিশ্চিত হতে চাইল। বললাম না সবগুলো, চেঁচিয়ে বলে উঠলেন তিনি। ইয়াসিন আর কোনো কথা না বলে কাজে লেগে গেল। আমার দিকে তাকালে কিছু বলার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ফিরে গেলেন সেই ঘরে। ইমতিয়াজের মার খাওয়ার শব্দ আর শুনতে ইচ্ছে করল না। থানা থেকে বের হয়ে গেলাম।
পেট্রোল ডিউটি দেবার জন্য। পরদিন ইমতিয়াজের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে কোর্টে তুললে তার জামিন আবেদন নামঞ্জুর হয়ে যায়। দ্বিতীয়বারের মতো জেলে পাঠানো হয় তাকে। ওই দিন রাতে থানায় ফিরে ওসি আলী ইকরাম অবশ্য ইমতিয়াজের পক্ষ নিয়ে কিছু বলেনি। তার নিজের অধীনে থাকা একজন অফিসারের সাথে ইমতিয়াজ যে আচরণ করেছে সেটা জানার পর আমাকে ডেকে জানতে চেয়েছিল আসামির বিরুদ্ধে আমি যে অভিযোগ করেছি সেটা সত্যিই নাকি। এমন প্রশ্নে জোর দিয়েই বলেছিলাম সবটাই সত্যি। এরপর ওসি সাহেব আর কিছু বলেননি। কিন্তু ইমতিয়াজের কারাবাসের মেয়াদ ছিল মাত্র 15 দিন। এরপরেই সে আবারও জামিনে বের হয়ে আসে। যথারীতি হতাশ হয়ে পড়েন হায়দার ভাই। এ ব্যাপারে আমাদের কারোর কিছু করার ছিল না, খুবই অসহায় লেগেছিল তখন। যাই হোক, দ্বিতীয়বার জামিনে বের হয়ে এসে ইমতিয়াজ একেবারে ঘাপটি মেরে রইল। তাকে কোথাও দেখা যেত না, তার কোনো খবরও পেতাম না। এমনকি রামজিয়ার বাড়ির আশেপাশেও তাকে দেখা যায়নি। বিহারি কাশিমের মাধ্যমে হায়দার ভাই জানতে পেরেছিলেন ধানমন্ডির দখল করা বাড়িতে আর থাকছে না সে। এসব কারণে আমার মনে হয়েছিল সে বোধহয় বুঝতে পেরেছে আগের মতো বেপরোয়া আচরণ আর করা যাবে না। এদিকে সাক্ষীর অভাব, থানার ওসির অসহযোগিতা, সব মিলিয়ে মিলি হত্যা মামলার চার্জশিট দিতে দেরি হচ্ছিল। হায়দার ভাইয়ের করার কিছুই ছিল না, তারপরও হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করে গেলেন তিনি। ওই সময়ের মধ্যে মিলির স্বামী মিনহাজের সাথে আমার দুবার দেখা হয়েছে। দুবারই আমি তাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। তবে সে ঠিকই বুঝে গেছিল মিলির কেসটার কোনো ভবিষ্যৎ নেই। একথা আমার সামনে প্রকাশ করতেও দ্বিধা করেনি। রামজিয়ার সাথে আমার যোগাযোগ আগের চেয়ে অনেক কমে গেছিল। এই দীর্ঘ সময়ে মাত্র একবার ইমতিয়াজ জেলে যাবার পর কথা হয়েছিল তার সঙ্গে, তাও ফোনে। কিন্তু আমাদের আর দেখা সাক্ষাৎ হয়নি। বই লেনদেনও বন্ধ ছিল। তার সঙ্গে দেখা করতে কেমন সংকোচ বোধ হতো আমার। হঠাৎ মনে পড়ে গেল শেষবার একটা বই ধার দিয়েছিল আমাকে, সেটা আর ফেরত দেওয়া হয়নি। বইটা অনেক আগেই পড়ে শেষ করে ফেলেছিলাম, যদিও তারপর নানা ঘটনার কারণে আর মনে ছিল না। তাকে ফোন করে বই ফেরত দেবার কথা জানালাম। রামজে বলল, বইটা ফেরত দিতে হবে না, ওটা আপনি গিফট হিসেবে রেখে দিন। তার কণ্ঠ কেমন ম্রিয়মান শোনালো। ধরে নিলাম শরীর খারাপ কিংবা মনে করুন আপনার বার্থডে গিফট ছিল ওটা, বলেছিল সে। আমার জন্মদিন তো এখনো আসেনি। আপনার বার্থডে কবে? আমি তাকে আমার জন্ম তারিখের কথাটা বললাম, যে জন্মদিন এ জীবনে আর পালন করা হয়নি। ও, তাহলে তো বেশ দেরি আছে। একটু থেমে আবার বলেছিল, ধরে নিন এটা অ্যাডভান্স গিফট। আপনার জন্মদিন কবে? সৌজন্যতার খাতিরেই জানতে চাইলাম। অনেক দেরি, অক্টোবরে, আরও বিষণ্ণ কণ্ঠে বলল সে। ও, আর কোনো কথা খুঁজে না পেয়ে জানতে চাইলাম তার মন খারাপ কিনা। অকপটেই বলে দিল, কোনো ভঙ্গিতা কিংবা সৌজন্যতা দেখালো না, যেমনটা আমরা সচরাচর করি। কেন, কি হয়েছে? বাসায় ঝগড়া করেছি। আমি কিছু জানতে চাইলাম না। এটা একেবারেই তাদের নিজেদের ব্যাপার। এসব জানতে চাওয়ার মতো ঘনিষ্ঠতা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। বিয়ের জন্য চাপ দিচ্ছে খুব, নিজে থেকেই বলল সে। ও, আমি আবার টের পেলাম তার বিয়ের কথা শুনে বুকের গহীনে কোথাও মোচড় দিয়ে উঠছে। বাদ দিন সব। আপনার কি খবর? ইমতিয়াজের কোনো খবর জানেন? মিলির কেসটার কি হলো? এক নাগারে প্রশ্নগুলো করে বসল সে। আমি চারপাশটা চকিতে দেখে নিলাম। কমপক্ষে 3 জোড়া চোখ আমার দিকে নিবদ্ধ। না জানি কয় জোড়া কান খাড়া হয়ে আছে আশেপাশে। এই তো চলে যাচ্ছে, খুবই আস্তে করে বললাম। অযাচিত কান পর্যন্ত যেন সেগুলো না পৌঁছায়। 2 সপ্তাহ আগে জামিনে বের হয়েছে, আর কোনো সাড়া শব্দ নেই। ইমতিয়াজের নাম উল্লেখ না করেই বলে ফেললাম। আর ওটার কোনো অগ্রগতি নেই, আগের অবস্থায় আছে। বলল সে। আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি বলে উঠলাম, ঠিক আছে, আজ রাখি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, বাই। শুনছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন রচিত কেউ কেউ কথা রাখে বইটি। আজকের মতো বইটির পাঠ এখানেই শেষ হলো। আগামী পর্বে আমরা বইটি শেষ করব ইনশাআল্লাহ। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।